তো হ্যালো সিএফসি বাসী, তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে মাঝে মধ্যেই জানতে চাও যে কার ক্লাস করব, বায়োলজি কার ক্লাস করব, কেমিস্ট্রি কার ক্লাস করব। তো এখন আমি চিন্তা করলাম যে আরেকজনের ক্লাস সাজেস্ট করার থেকে আমার নিজেরই যদি একটা প্লেলিস্ট থাকে কয়েকটা চ্যাপ্টারের উপর, তাহলে ব্যাপারটা খারাপ হয় না। তো সেই চিন্তা থেকেই আমি চেষ্টা করব কয়েকটা চ্যাপ্টার ক্লাস নেওয়ার। তো এতে করে আমারও একটু পড়া হবে, কারণ ক্লাস নিতে গেলে অবশ্যই একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়। আর যদি কেউ ক্লাসটা করে তাহলে তো আরো ভালো, যদিও কেউ ক্লাসটা করবে না, কারণ আমি নিজে একজন স্টুডেন্ট এখন। তো দেখো, আজকে আমরা শুরু করব চলন এবং অঙ্গ চালনা এই অধ্যায়টা। তো ক্লাস করার আগে কয়েকটা কাজ করতে হবে। তো প্রথম কাজ সেটা হচ্ছে যে একটা বই থাকতে হবে। তো বইটা হবে এই বইটা, যে গাজী আজমলের জুলজি জুলজি বইটা। তো এই বইটা থাকতে হবে, এবং এটা ভালো হয় যে ক্লাস করার আগে একবার যতটুকু পড়াবো ততটুকু যদি একটু রিডিং করা থাকে তাহলে বুঝতে অনেক সুবিধা হয়। আমি একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করব, কারণ এটা যেহেতু একবার পড়বা, তুমি আগে থেকে একবার রিডিং করবা, তো তোমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো দেখো, আমরা আগে যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টার নামটা একটু বিশ্লেষণ করা যাক। তো এখানে চলন মানে কি? চলন মানে আমরা নর্মালি যে চলাচল করি সেটাই তো চলন। আর অঙ্গ মানে কি? অঙ্গ মানে হচ্ছে কি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা এগুলো। চালনা মানে চালনা করে আমরা যে হাত পা নাড়াইতেছি, এগুলো হচ্ছে কি অঙ্গ চালনা। তো চলন অঙ্গ চালনা মূলত আমাদের চলাফেরা এবং হাত পা যে নাড়াইতেছি অর্থাৎ অঙ্গ চালনা, এটার উপর তৈরি করা হয়েছে আর কি অধ্যায়টা। তো এর মধ্যে মূলত আমরা কঙ্কালতন্ত্র এবং পেশি নিয়ে আলোচনা করব, কারণ এগুলাই আমাদের চালিকা শক্তি, অর্থাৎ চলনে মূল চালিকা শক্তি হচ্ছে কঙ্কাল এবং পেশিগুলো। তো দেখো, আমি মূলত এই বইটা ফলো করব এবং এই বইটা একবারে লাইন বাই লাইন পড়াবো। তো লাইন বাই লাইন বলতে যেগুলো আমি দাগা রাখছি অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো পড়াবো। তো তোমরা বইটা সামনে রাখবা। তো ইচ্ছা হইলে বইয়ের মধ্যেই নোট করতে পারো, অথবা আলাদা একটা খাতা রাখতে পারো। তো ওই খাতার মধ্যে নোট করার পরে পরবর্তীতে বইয়ের সাইড দিয়ে আর কি তুলে ফেলবা, তাহলে আর কি পরীক্ষার আগে রিভিশন দিতে একবার খাতা একবার বই পড়তে হবে না। একটা বই পড়লেই তোমার সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে। তো দেখো, প্রথম পেজ। তো প্রথম পেজে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। ওই সংজ্ঞাটা অনেক বড়, এটা তোমাদের লাগবে না। তবে সংজ্ঞা একটা সুন্দর ওয়ার্ড বলা আছে কঙ্কালতন্ত্র সম্পর্কে। বলা আছে যে কঙ্কালতন্ত্র কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। তো মেসোডার্মটা কি? ভ্রূণের তিনটা স্তর থাকে। এটা হচ্ছে একটোডার্ম। কি? একটোডার্ম। এটা হচ্ছে মেসোডার্ম। আর এটা হচ্ছে এন্ডোডার্ম। এই শব্দগুলো জানা থাকে। আর একটা শব্দের সাথে পরিচিত হও, সেটা হচ্ছে গ্রিক শব্দ ডার্মা। গ্রিক শব্দ ডার্মা মানে হচ্ছে ত্বক। ডার্মা বা ডার্মিস, ডার্মিসও বলা হয়ে থাকে, অথবা মেইন যে মূল শব্দটা সেটা হচ্ছে ডার্মা। তো ডার্মা মানে হচ্ছে ত্বক। তো ডার্ম মানে কি? ত্বক বুঝাইতেছে। আর একটো, একটো মানে হচ্ছে বাহির। মেসো মানে হচ্ছে মধ্য। আর এন্ডো মানে হচ্ছে ভিতর। তোমরা বুঝতে পারতেছো তার মানে কি? একটোডার্ম মানে হচ্ছে বাহিরের যে ত্বক আছে, ডার্মা ত্বক বা স্তর, স্তর বলতে পারো। তো বাহিরের যে স্তর আছে ভ্রূণের সেটা হচ্ছে একটোডার্ম, মধ্যের যে স্তর আছে সেটা হচ্ছে মেসোডার্ম, এবং ভিতরের যে স্তর আছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। আর মূলত কঙ্কালতন্ত্র এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। বুঝছো? তো এই পেজ আমাদের পড়া শেষ। এই পেজে আর তেমন কিছুই নাই। তো দেখো, পরবর্তী পেজে যাই। পরবর্তীতে আমাদের কঙ্কালতন্ত্র শ্রেণী বিভাগ আলোচনা করা আছে। তো কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ পড়ার আগে তোমাদেরকে কঙ্কালতন্ত্রের ইংরেজি শব্দটা একটু পরিচিত হোক, সেটা হচ্ছে স্কেলিটন। স্কেলেটন, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, কঙ্কাল। আর কোনো কিছু, আর তন্ত্র মানে কি? আমরা অঙ্গের পরে অঙ্গ, অনেকগুলা কি বলে কোষ মিলে হয় কি অঙ্গ, টিস্যু, সরি অনেকগুলা কোষ মিলে হয় টিস্যু।
অনেকগুলো টিস্যু মিলে হয় অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র। এই তন্ত্রটাকে ইংরেজিতে সিস্টেম বলা হয়। সিস্টেম মানে হচ্ছে তন্ত্র। তো স্কেলেটন মানে কি? কঙ্কাল। আর এটা মানে কি? তন্ত্র। তার মানে কঙ্কাল তন্ত্র যদি আমরা বলি তাহলে সেটাকে বলবো আমরা স্কেলেটাল সিস্টেম। সিস্টেম বুঝছো? তার মানে কঙ্কাল তন্ত্র ইংরেজি হচ্ছে স্কেলেটাল সিস্টেম। এই কঙ্কাল তন্ত্রটা মূলত তিনটা ভাগে বিভক্ত, অর্থাৎ তিনটা প্রকারের স্কেলেটাল সিস্টেম আছে আমাদের। এটা হচ্ছে বহিঃকঙ্কাল তন্ত্র, বহিঃকঙ্কাল তন্ত্র। এটা হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্র। আরেকটা নতুন, এই কঙ্কাল তন্ত্রটা অন্তঃকঙ্কাল তন্ত্রের মধ্যেই ধরা হয়, তবু কেমন জানি আর কি আলাদা একটা প্রকার হিসেবে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্র। স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্র। এখন বহি মানে কি? বহি মানে কি বাহির? দেখো, বহিঃকঙ্কাল তন্ত্র ইংরেজিটা আমরা দেখবো। তো বহি মানে হচ্ছে বাহির, আর বাহির আর আরেকটা সব প্রতিশব্দ হচ্ছে এক্সো, মানে ইংরেজি যেটা। অন্তঃকঙ্কাল মানে কি? হচ্ছে এন্ডো, এটা আগে পড়ছি। আর স্পাঞ্চনিক তো স্পাঞ্চনিক। তার মানে আমি যদি বলি বহিঃকঙ্কাল তন্ত্র ইংরেজি কি, আমরা আগে একটু আগে পড়ছি যে কঙ্কাল তন্ত্র ইংরেজি হচ্ছে স্কেলেটাল সিস্টেম। তার মানে বহিঃকঙ্কাল তন্ত্র ইংরেজি হচ্ছে এক্সোস্কেলেটাল সিস্টেম। আর অন্তঃকঙ্কাল তন্ত্র ইংরেজি কি? এন্ডোস্কেলেটাল সিস্টেম। এখানে কোনো মেসোস্কেলেটাল সিস্টেম নাই। তো আর স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্র মানে হচ্ছে স্পাঞ্চনিক স্কেলেটাল সিস্টেম। তো এই বহিঃকঙ্কাল তন্ত্র কোনগুলো? তো বহিঃকঙ্কাল তন্ত্র মানে হচ্ছে মূলত ত্বক থেকে উৎপন্ন। তো ত্বককে কি বলা হয়? ত্বকের যে এপিডার্মিস আছে, বহিঃকঙ্কাল তন্ত্র মূলত ত্বকের এপিডার্মিস থেকে উৎপন্ন। ত্বকের এপিডার্মিস মানে হচ্ছে বাইরের স্তর। তো এই বহিঃকঙ্কাল তন্ত্রটা ত্বকের এপিডার্মিস থেকে উৎপন্ন। তো এপিডার্মিস থেকে কি কি উৎপন্ন হতে পারে? তো আমাদের নখ, এটা বহিঃকঙ্কাল তন্ত্র। আমাদের যে চুল আছে সেটাও বহিঃকঙ্কাল তন্ত্র। আমাদের শরীরের যে লোম আছে সেটাও বহিঃকঙ্কাল তন্ত্র। এবং আমাদের যে দাঁতটাও বহিঃকঙ্কাল তন্ত্রের অন্তর্ভুক্ত। তো এটা গেল বহিঃকঙ্কাল তন্ত্র। আর এই যে আমি কঙ্কাল তন্ত্রের নামগুলো বললাম, এগুলো সবগুলা উৎপন্ন হয়েছে কোথায়? ত্বকের এপিডার্মিস থেকে উৎপন্ন হয়েছে। তার মানে ত্বক থেকে উৎপন্ন। এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? ত্বক উদ্ভূত। ত্বক উদ্ভূত অঙ্গাদি। ত্বক তো ত্বক, আর উদ্ভূত মানে কি? উদ্ভূত মানে হচ্ছে উৎপন্ন। তার মানে ত্বক উদ্ভূত অঙ্গাদি, এগুলোর অপর নাম হচ্ছে ত্বক উদ্ভূত অঙ্গাদি। বহিঃকঙ্কাল কোনগুলো? বহিঃকঙ্কাল হচ্ছে নখ, চুল, দাঁত, এগুলো এবং শরীরের লোমগুলা। তো আমরা বহিঃকঙ্কাল তন্ত্র বললাম। অন্তঃকঙ্কাল তন্ত্র। তো আমরা যদি নর্মালি কেউকে জিজ্ঞেস করি যে তুমি কি জীবনে কঙ্কাল দেখছো নাকি, তো কঙ্কাল দেখছো নাকি, সে যদি বলে হ্যাঁ, তার মানে অবশ্যই সে অন্তঃকঙ্কাল দেখছে। অর্থাৎ আমরা যে কঙ্কালটা বিভিন্ন সিনেমায় বা বাস্তব জীবনে ডাক্তারদের রুমে দেখি সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল। এবং ওইটাই আমরা মূলত চিনি আর কি। তো অন্তঃকঙ্কাল তন্ত্রটা আবার দুইটা ভাগে বিভক্ত। এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। তো এইগুলো নিয়ে অনেক বাস্তব আলোচনা আছে, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো এখন এগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর অন্তঃকঙ্কাল তন্ত্র মানে কি? অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে ভিতর। তো অন্তঃকঙ্কাল তন্ত্রটা সবসময় ত্বকের ভিতর থাকে, কোনো সময় বাহির হয় না। মানে আমাদের হাড্ডি তো দেখা যায় না, আর এই হাড্ডিগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল তন্ত্রের অন্তর্ভুক্ত। আমরা অন্তঃকঙ্কাল তন্ত্র বললাম, এবং এরপরে আসো স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্র। এখন এই স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্রগুলো কি? তো এই কঙ্কাল তন্ত্রটা মূলত অন্তঃকঙ্কাল তন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়, তবে কেন জানি না আর কি আলাদা একটা প্রকার ভেদ হিসেবে এটা আর কি উপস্থাপন করা হয়েছে। তো উপস্থাপন করা হয়েছে, এটা হয়তো হইতে পারে এগুলো একটু কোমল বা নরম টাইপের অন্তঃকঙ্কাল, এই জন্য এদেরকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই স্পাঞ্চনিক কঙ্কাল তন্ত্রের মধ্যে আছে ল্যারিংস। কি? ল্যারিংস। ল্যারিংস। এখন ল্যারিংস মানে কি? ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র।
ষড়যন্ত্র। তো ল্যারিংস এর তরুণাস্থি, ল্যারিংস আর কি, ল্যারিংস এর তরুণাস্থিটা আর কি অন্তঃকঙ্কালতন্ত্রের মানে স্পঞ্জটিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। এরপরে আছে ট্রাকিয়া, কি ট্রাকিয়া, ট্রাকিয়া মানে কি? ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী। ট্রাকিয়া শ্বাসনালীর ইংরেজি শব্দ হচ্ছে ট্রাকিয়া। এই ষড়যন্ত্র ষড়যন্ত্র ট্রাকিয়া এগুলো হচ্ছে স্পঞ্জটিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। আরেকটা আছে, সেটা হচ্ছে ব্রঙ্কাই। এখন ব্রঙ্কাই কি? ব্রঙ্কাই থাকে ফুসফুসে। এখন অনেকে বলতে পারো ফুসফুস তো নরম, তো ব্রঙ্কাইটাকে কেন স্পঞ্জটিক কঙ্কালতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এই ব্রঙ্কাইয়ের মধ্যে, ব্রঙ্কাইগুলোতে ব্রঙ্কার তরুণাস্থি থাকে আলাদা করে, তো এই জন্য তরুণাস্থি থাকার ফলে এগুলোকে স্পঞ্জটিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা কঙ্কালতন্ত্রের প্রকারভেদটা পড়লাম। এরপরে দেখো কিছু কঙ্কালতন্ত্রের কাজ দেওয়া আছে, তো এগুলো নিজেরা পড়লে বুঝবা, এগুলো আমার পড়া দেওয়া লাগবে না। শারীরবৃত্তীয় কাজগুলো একটু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা করব কঙ্কালতন্ত্রের যে শারীরবৃত্তীয় কাজ আছে, অর্থাৎ শরীরের ভিতরে শরীরের জন্য কি কি উপকার করে, অপকার করে, বা কি কি ক্রিয়া বিক্রিয়া করে, সেগুলো আমরা দেখব। তো দেখো মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত উৎপাদন। তো রক্তটা উৎপাদন হয় মূলত যে হাড্ডির ভিতরের মজ্জা থেকে। মজ্জা মানে গহ্বর, মজ্জায় মানে গহ্বর। আর অস্থি মজ্জা মানে কি? অস্থি মজ্জা মানে কি? অস্থির ভিতরের যে গহ্বরটা আছে সেটা হচ্ছে অস্থি মজ্জা। আর লোহিত অস্থি মজ্জা যদি আমি বলি, লোহিত অস্থি মজ্জা তার মানে কি? লোহিত, লোহিত শব্দের অর্থ হচ্ছে লাল। অস্থি মজ্জা তো আমরা বুঝলাম যে অস্থির ভিতরের গহ্বর। তো অস্থির ভিতরের যে লাল গহ্বরটা আছে, অর্থাৎ লাল রঙের বা যেখান থেকে আরবিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে লোহিত অস্থি মজ্জা। বুঝছো? তো লোহিত অস্থি মজ্জা আমরা বুঝলাম। তো দেখো এরপরে আছে মানুষের রক্ত উৎপাদনের যে প্রধান যে অস্থি মজ্জা, সেটা হচ্ছে লোহিত অস্থি মজ্জা। তো লোহিত অস্থি মজ্জার একটা নির্দিষ্ট কোষ থেকে 3 ধরনের রক্তকণিকা উৎপন্ন হয়, সেটা হচ্ছে পিএইচএসসি। পিএইচএসসি পিএইচএসসি এর একটা পুনরূপ আছে, সেটা হচ্ছে প্লিউরিপটেন্ট। প্লিউরিপটেন্ট এইচ হচ্ছে হেমোপয়েটিক স্টেম সেল। এই স্টেম সেলটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত হবা, কারণ এটা হচ্ছে যেখানে বৃদ্ধি হয় বা যেখানে নতুন কিছু উৎপন্ন হয় সেখানে আমরা স্টেম সেল পাই। আর যে স্টেম সেলগুলা আর কি রক্তকণিকাগুলো উৎপন্ন করে সেগুলাকে বলা হয় প্লিউরিপটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল, অর্থাৎ এটা স্টেম সেলের একটা আলাদা একটা স্টেম সেল আর কি। তো এইখান থেকে 3 ধরনের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। 3 ধরনের মানে আরবিসি উৎপন্ন হয়, ডব্লিউবিসি উৎপন্ন হয় এবং প্লেটলেটগুলো উৎপন্ন হয়। দেখো পরিণত মানব দেহের রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লোহিত অস্থি মজ্জা। এই লোহিত অস্থি মজ্জাটা কোথায় থাকে? তো এগুলো অনেকগুলো নাম দেওয়া আছে। এই নামগুলোর সাথে যারা যারা আগে একেবারে ডিল করো নাই তারা তারা নতুন, তো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি যে জিনিসগুলো কি। প্রথমে বলা হয়েছে স্টারনাম। স্টারনাম কি? স্টারনাম হচ্ছে আমাদের বুকের যে মাঝখানের যে হাড্ডিটা আছে সেটাকে বলা হয় স্টারনাম। এই স্টারনামটা তরুণাস্থি বা কার্টিলেজ নির্মিত, অর্থাৎ নরম। আমাদের যখন ওপেন হার্ট সার্জারি করা হয় তখন মূলত এই স্টারনামটা কেটে ফেলা হয় এবং ভিতরে প্রবেশ করা হয়, তখন হার্টটা বেরিয়ে আসে এবং ওইখানে সার্জারি করা হয়। তো এটা নিয়ে আমরা রক্ত সঞ্চালনে পড়বো। দেখো এরপর আছে পাঁজর। পাঁজর তো চিনোই, বুকের হাড্ডি হচ্ছে পাঁজর। কশেরুকা মানে কি? কশেরুকা মানে হচ্ছে মেরুদণ্ডের যে একটা অংশ সেগুলোকে কশেরুকা বলা হয়। আর পাঁজরের যে একটা অংশ আছে সেগুলোকে বলা হয় পরশুকা। করোটি, করোটি মানে হচ্ছে আমাদের মাথা। মাথা যেটা হচ্ছে করোটি, মাথা। মাথা বলতে মাথার হাড্ডি প্লাস মুখের হাড্ডি, এগুলো হচ্ছে করোটির অন্তর্ভুক্ত। ফিমার, ফিমার মানে হচ্ছে, ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অস্থি। তো ফিমার মানে হচ্ছে রানের যে আমাদের রান বলে বা ঠ্যাঙ্গের যে অস্থিটা আছে সেটাকেই ফিমার বলা হয়, সবচেয়ে বড় অস্থি। হিউম্যারাস কোনটা? হিউম্যারাস হচ্ছে আমাদের হাত। দেখো আমাদের হাত এই যে এখান থেকে এই পর্যন্ত বলা হয় হিউম্যারাস। তো এই অধ্যায়ে তোমরা নতুন একটা শব্দের সাথে পরিচিত হবা, সেটা হচ্ছে মস্তক। তো নর্মালি মস্তক মানে আমরা ব্রেনকে বুঝি,
কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে বা যে কোনো কিছুর যদি বলা হয় যে মানুষের মস্তক, তার মতো মানুষের ব্রেন, কিন্তু যদি বলা হয় যে হিউম্যারাসের মস্তক, তো হিউম্যারাসের মধ্যে তো আলাদা করে কোনো ব্রেন থাকে না। হিউম্যারাস একটা হাড্ডি, এই হাড্ডিটা হিউম্যারাস। তো এই মস্তক বলতে বলা হয় মূলত মাথাকে বোঝানো হয়। তো এই অধ্যায়ে যখনই মস্তক কথাটা পাবা হাড্ডির ক্ষেত্রে, তো সেটা কোনো হাড্ডির মাথা বা চূড়ার অংশ বোঝাইতেছে। তো এখানে আমরা দেখলাম হিউম্যারাসের মস্তক অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় আর কি। তো এই যে নামগুলা বললাম, এইগুলোর মধ্যে মূলত লোহিত অস্থিমজ্জা থাকে। এই অস্থিমজ্জা থাকে, এই লোহিত অস্থিমজ্জা থেকে মূলত এই যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তো লোহিত অস্থিমজ্জার এটা ইংরেজি নাম আছে। অস্থিমজ্জা মানে হচ্ছে বোন মেরু। তোমরা বোন মেরু কথাটা বিভিন্ন সিনেমায় হয়তো বা শুনছ। বোন মেরু, বোন মেরু। তো বোন মানে কি? হাড়। হাড় মানে হাড়ের আমরা অস্থি বলি। আর মেরু মানে হচ্ছে মজ্জা। বোন মানে হাড়, মেরু মানে হচ্ছে মজ্জা। এই বোন মেরু অর্থাৎ অস্থি মজ্জা দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে লোহিত অস্থি মজ্জা, কি লোহিত বোন মেরু। লোহিত মানে তো লাল, তো এখানে আমরা রাখতে পারি রেড বোন মেরু। রেড, রেড বোন মেরু। আরেকটা হইতে পারে ইয়েলো বোন মেরু, অর্থাৎ হলুদ অস্থি মজ্জা। ইয়েলো বোন মেরু, হলুদ। তো বাংলা ভাষায় বা বায়োলজিতে হলুদকে অনেক সময় পিত বর্ণ বলা হয়। তো যেখানে পিত বর্ণ কথাটা পাবা সেটা বুঝবা যে সেটা কি হলুদ রঙের। যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে এগুলো অঙ্গ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় এবং অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ, কি 26 লক্ষ আরবিসি পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে গড় আয়ুষ্কাল 120 দিন। তাই আমরা প্রতি 4 মাস অন্তর অন্তর যদি রক্ত দিই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আরো উপকার হবে। কারণ সেকেন্ডে তো 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতেছে, প্লাস 120 দিন পরে পরে অটোমেটিক সেগুলো মারা যাবে। তো আমরা যদি 4 মাস পর পর রক্ত দিই তাহলে আরেকজন উপকার করতে পারলাম, প্লাস নিজের কোনো ক্ষতি হলো না, উল্টারও উপকার হলো। তো দেখো এরপরে আছে লাল অস্থিমজ্জা অনুচক্রিকা উৎপন্ন করে। এটা আমরা আগে পড়ছি। লাল অস্থিমজ্জা অর্থাৎ যে প্লিউরিপটেন্ট হেমোপোয়েটিক স্টেম সেল, ওই স্টেম সেল থেকে 3 ধরনের রক্তকণিকা আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট 3 ধরনের রক্তকণিকা উৎপন্ন হয়। অর্থাৎ লোহিত রক্তকণিকা অনুচক্রিকা উৎপন্ন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে। তো লোহিত রক্তকণিকা ম্যাক্রোফেজ ধারণ করে। তো ম্যাক্রোফেজ জিনিসটা কি? হোয়াট ইজ ম্যাক্রোফেজ? তো ম্যাক্রোফেজ মানে হচ্ছে রূপান্তরিত মনোসাইট। রূপান্তরিত মনোসাইট। মনোসাইট জিনিসটা কি? মনোসাইট তোমরা আগে পড়ছো, ক্লাস 10 থেকে পড়ছো। মনোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা। অর্থাৎ এই শ্বেত রক্তকণিকা অর্থাৎ মনোসাইট রূপান্তরিত হয়ে ম্যাক্রোফেজ গঠন করে। ম্যাক্রোফেজ মানে হচ্ছে রূপান্তরিত মনোসাইট। আর লোহিত অস্থিমজ্জা এই ম্যাক্রোফেজটাকে ধারণ করে। তো অর্থাৎ আমরা আমরা যেটা করছিলাম সেটাই প্রমাণিত হইল যে লোহিত রক্তকণিকার লোহিত অস্থিমজ্জার প্লিউরিপটেন্ট হেমোপোয়েটিক স্টেম সেল থেকে 3 ধরনের রক্তকণিকায় উৎপন্ন হয়। তো দেখো এরপরে এই হাড্ডিগুলা, এই অস্থি কঙ্কালতন্ত্র, সেটা আবার আমাদেরকে রোগ প্রতিরোধে সাহায্য করে। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র রোগ প্রতিরোধ করে। এতটুকু জানলেই চলবে এই ব্যাপার, এর বাইরে আর নাই। এরপরে আবার আছে হরমোনাল নিয়ন্ত্রণ। তো হরমোন, অস্থি থেকে এক ধরনের হরমোন বের হয়। তো হরমোন দ্বারা একটা কাজ হয়। তো সেই কাজটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে হরমোনের নামটা এমন কেন হইল। বুঝে ফেলি। তো হরমোনের নামটা হচ্ছে অস্টিওক্যালসিন। অস্থি থেকে অস্টিওক্যালসিনটা উৎপন্ন হয়। এখন এর নামের আগে অস্টিও কেন হলো? তো অস্টিও মানে বোঝায় অস্থি। অস্থি, অস্থি বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। যেমন ধরো অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট।
অস্টিওক্লাস্ট, আরেকটা হচ্ছে অস্টিওসাইট। এই তিন ধরনের কোষ দিয়ে মূলত অস্থি গঠিত। আর বায়োলজিতে যে কোনো কিছুর নামের শেষে যদি ব্লাস্ট কথাটা পাও, ব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। আর যদি সাইট কথাটা পাও, সাইট মানে হচ্ছে পরিণত কোষ। অর্থাৎ ব্লাস্ট থাকলে অপরিণত কোষ আর সাইট থাকলে পরিণত কোষ। তো অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ আর অস্টিওসাইট মানে হচ্ছে পরিণত কোষ। এই তিন প্রকারের কোষ মিলে অস্থি গঠিত হয়। তো এইগুলোর নামের একটা কমন নাম কি? অস্টিও। অস্টিও। তো যেহেতু অস্টিও মানে অস্থি, তার মানে অস্থি থেকে যে হরমোন বের হয় এই হরমোনটাকে বলা হয় অস্টিওক্যালসিন। এখন এই হরমোনটা কি কাজ করে? সেটা হচ্ছে রক্তের চিনি নিয়ন্ত্রণ করে। চিনি ও চর্বি নিয়ন্ত্রণ করে। তো রক্তের চিনি ও চর্বি নিয়ন্ত্রণ করে। এখন অনেকে বলতে পারো যে রক্তের মধ্যে আবার চিনি কোথা থেকে আসলো? চিনি তো আমরা খাই, দানা দানা থাকে সাদা সাদা। কিন্তু সমস্যা, কিন্তু সবসময় মনে রাখবা যে রক্তের চিনি বলতে গ্লুকোজকে বোঝানো হয়। গ্লুকোজ অর্থাৎ যে গ্লুকোজের পরিমাণ, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে কি কমবে এগুলো অস্থি থেকে অস্থি অর্থাৎ কঙ্কালতন্ত্র নিয়ন্ত্রণ করে। কঙ্কালতন্ত্রের অস্টিওক্যালসিন হরমোনটা রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তো এখন দেখো আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে চর্বি। এখন চর্বি মানে কি? চর্বি বলতে মূলত এখানে লিপিড কি বোঝানো হয়েছে। লিপিড, বিভিন্ন প্রকারের লিপিড আমাদের রক্তে থাকে। যেমন ধরো কোলেস্টেরল, এটা একটা লিপিড অর্থাৎ চর্বি। এলডিএল, এসডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্লাস প্রোটিন একসাথে হয়ে যে যৌগ গঠন করে সেটাকে বলা হয় লিপোপ্রোটিন। তো লিপোপ্রোটিন অর্থাৎ লিপোপ্রোটিনের মধ্যে লিপিড আছে, তো সেটাও কি এই অস্টিওক্যালসিন হরমোনটা নিয়ন্ত্রণ করে। বুঝছো? আবার ট্রাইগ্লিসারাইড থাকতে পারে। ট্রাইগ্লিসারাইড এক ধরনের লিপিড। তো এইগুলার যে নিয়ন্ত্রণ রক্তের মধ্যে, এগুলা অস্টিওক্যালসিন করে। অস্টিওক্যালসিন অস্থি থেকে বের হয়, এই জন্য এইটাকে অস্টিওক্যালসিন বলা হয়। অস্টিও মানে হচ্ছে অস্থি। তো দেখো আমরা অস্টিওক্যালসিন বললাম। এরপরে আসো রাসায়নিক শক্তি। তো আমাদের ছোটবেলায় সবগুলা বেশিরভাগ আমাদের হাড্ডিগুলোতে লোহিত অস্থিমজ্জা থাকে। তখন আমাদের আরবিসির খুবই প্রয়োজন হয়, রক্ত বেশি প্রয়োজন হয়। তো এই জন্য লোহিত অস্থিমজ্জা থাকে। কিন্তু যতই বয়স বাড়তে থাকে মানে বয়স বাড়তে থাকে, তখন আমাদের যে লোহিত অস্থিমজ্জাটা পিত অস্থিমজ্জায় পরিণত হয়। তো আমি একটু আগে বুঝাইছিলাম যে লোহিত অস্থিমজ্জা কি আর পিত অস্থিমজ্জা কি। পিত অস্থিমজ্জা মানে হচ্ছে কি হলুদ যে অস্থিমজ্জাটা আছে সেটা। এখন লোহিত অস্থিমজ্জার মধ্যে তো লোহিত রক্তকণিক উৎপন্ন হয়। আর পিত অস্থিমজ্জার মধ্যে কি উৎপন্ন হয় বা পিত অস্থিমজ্জার মধ্যে থাকি বা কি? দেখো এই পিত অস্থিমজ্জার মধ্যে থাকে মূলত অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ সেল। অ্যাডিপোজ সেলটা কি আবার? অ্যাডিপোজ সেল, অনেকগুলো অ্যাডিপোজ সেল মিলে গঠিত হয় অ্যাডিপোজ টিস্যু। আর অ্যাডিপোজ টিস্যুটা হচ্ছে একটা ফ্যাটি টিস্যু। ফ্যাটি টিস্যু মানে কি? তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, আমরা পড়তেছিলাম যে কি অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু একটা ফ্যাটি টিস্যু। এই ফ্যাটি টিস্যুটা আমরা নর্মালি খাই। কিভাবে খাই? আমরা হালিম খাই, নেহারি খাই। তো এখানে যে হাড্ডির ভিতরের সুস্বাদু অংশটুকু সেটাই মূলত অ্যাডিপোজ টিস্যু। এখন আমরা ছোটবেলা থেকে অ্যাডিপোজ টিস্যুকে ক্যালসিয়াম হিসেবে কি জানছি, কারণ আমাদের বাবা মারা বলছে যে কি হাড্ডির ভিতরে কি ক্যালসিয়াম থাকে। কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে কোনো সময় ক্যালসিয়াম থাকতো না, এখানে থাকতো কি ফ্যাট। এবং ওই অ্যাডিপোজ টিস্যু পুরাটাই হচ্ছে ফ্যাট। ক্যালসিয়াম হাড্ডি মানে হাড্ডির মধ্যে থাকে আর কি। অস্থি গঠিত হয় ক্যালসিয়াম দ্বারা, ক্যালসিয়াম লবণ দ্বারা। তো দেখো এই অ্যাডিপোজ টিস্যু একটা ফ্যাটি টিস্যু। তো এখন একটা জিনিস জানতে হবে যে ফ্যাটে কিন্তু অনেক বেশি পরিমাণ ক্যালোরি থাকে। তো যদি তুলনাস্বরূপ বলি যে 1 গ্রাম যদি আমি প্রোটিন নিই, প্রোটিনে থাকে 4 ক্যালোরি। 1 গ্রাম যদি কার্ব নেই,
কার কার্বো থাকে 4 ক্যালোরি, কার্ব মানে কি কার্বোহাইড্রেট মানে শর্করা। তবে এখানে যদি আমি 1 গ্রাম ফ্যাট নিই আমি পাইতেছি 9 ক্যালোরি, অর্থাৎ প্রোটিন অথবা কি কার্বোহাইড্রেট থেকে প্রায় 2 গুণ বেশি কি ক্যালোরি পাইতেছি। তার মানে ফ্যাটি টিস্যুর মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে ফ্যাট কি ক্যালোরি জমা থাকে। আর এই ক্যালোরিটা জমা থাকে রাসায়নিক শক্তি আকারে। আমরা ক্লাস 6-এ পড়ছিলাম যে আমাদের দেহে শক্তি জমা থাকে রাসায়নিক শক্তি আকারে। আমরা যে খাবার খাই সেটা রাসায়নিক শক্তি আকারে আমাদের দেহে জমা থাকে। আমরা যখন চলাচল করি তখন সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো তো দেখো, তো এটা যেহেতু কি অনেক ফ্যাট থাকে, প্রায় পুরোটাই ফ্যাট, এবং ফ্যাটের কি ক্যালোরি অনেক বেশি। তো এই জন্য এটাকে বলা হয় রাসায়নিক শক্তির আধার। রাসায়নিক শক্তির আধার। অনেক পরিমাণ রাসায়নিক শক্তি জমা থাকে। এখন আধার মানে কি? আধার মানে হচ্ছে পাত্র। এখন এখানে ফ্যাটি টিস্যু তো আর পাত্র না কোন, কিন্তু আধার মানে পাত্র কথাটা ব্যবহৃত হয়েছে কারণ একটা ফ্যাটি টিস্যু কি অনেক পরিমাণ ক্যালোরি জমা করে রাখতে পারে। তো পাত্রের কাজে কিন্তু জমা করে রাখা, এই জন্য মূলত এটাকে মানে কি অ্যাডিপোজ টিস্যুর নামটা রাখা হয়েছে রাসায়নিক শক্তির আধার। তো আমরা অ্যাডিপোজ টিস্যু পরে শেষ করলাম। এরপরে আসে কঙ্কালতন্ত্রের উপাদান। তো কঙ্কালতন্ত্র বিভিন্ন ধরনের উপাদান দ্বারা গঠিত হয়। তো আমাদের টেক্সট বুকে 5 ধরনের উপাদানের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমে দেখো অস্থি। অস্থি মানে কি হাড়। আমরা আগেই বলছি যে অস্থি কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম লবণ দ্বারা। অস্থি ক্যালসিয়াম লবণ দ্বারা গঠিত। এবং অস্থি কি অনমনীয় ভঙ্গুর। হাড়টি কি ভঙ্গুর তো অনমনীয়, নমনীয় তো না, তরুণাস্থি নমনীয়, কিন্তু হাড়টি কি অনমনীয়। তো দেখো এরপরে আসে কোমলাস্থি বা তরুণাস্থি। এগুলো মুছে ফেলে দেবে। তো তরুণ অস্থি বা কোমল অস্থি বা নরম অস্থি, এটার ইংরেজি নাম আছে কার্টিলেজ। কার্টিলেজ এটাকে আবার কন্ড্রিনও বলা হয়। কন্ড্রিন। তো তোমরা প্রথম অধ্যায় পড়ছো জুলজির প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, ওইখানে একটা মাছের প্রজাতি ছিল, নাম ছিল কন্ড্রিকথিস। তো কন্ড্রো কথাটা আছে, কন্ড্রো কথাটা যেটা কন্ড্রো কন্ড্রো কথাটা থাকলেই বা কন্ড্রিন কথাটা থাকলেই বুঝবো এখানে কি তরুণাস্থি আছে বা কার্টিলেজ আছে। তো আমরা যেটা পড়ছিলাম যে ওই মাছের প্রজাতি কন্ড্রিকথিস, ওইটা সম্পূর্ণ দেহে কোনো মানে শক্ত অস্থি থাকে না, সবগুলা অস্থি তরুণাস্থি। তো কন্ড্রিন কথাটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ তরুণাস্থি কার্টিলেজ, ইংরেজি নাম কার্টিলেজ, এটাকে বলা হয় কন্ড্রিনও বলা হয়। তো এই তরুণাস্থিটা কি হয়? কোমলাস্থি কঙ্কালতন্ত্র অবস্থিত এক ধরনের দৃঢ়। তো দৃঢ় অথচ নমনীয়। তো দৃঢ় অথচ নমনীয় মানে কি? তো দেখো একটা উদাহরণ দেখাই। কোথায় গেল স্কেলটা? পাইতেছি না। আচ্ছা থাক, এটাই দেখো এই স্কেল। আমরা খুঁজছিলাম রাবারের স্কেলটা, খুঁজছিলাম কোথায় রাখছি। আচ্ছা থাক, দেখো এটা কিন্তু দৃঢ়, এটা দৃঢ় বস্তু স্টিলের। এটাকে আমি কিন্তু যদি চাপ দিই এটা কিন্তু রাবারের মতো কি হয় না, মানে দেবে পড়ে না, কিন্তু এটাকে কিন্তু বাঁকাইতে পারি, অর্থাৎ কি দৃঢ় কিন্তু এটা কি নমনীয়। তরুণাস্থিও ঠিক একই রকম দৃঢ় অথচ নমনীয়। তো তরুণাস্থি হলো নমনীয়, দৃঢ় অথচ নমনীয়। যোজক টিস্যু অর্থাৎ কানেক্টিভ টিস্যু, এগুলো কানেক্ট করে রাখে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের সাথে। এটির সাথে কন্ডিন নামক থাকে, কন্ডিন নামক একটা পদার্থ থাকে। কন্ডিনটা মূলত একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে যে ধারণ করে, এটা কিন্তু ম্যাথের ম্যাট্রিক্স না। ম্যাট্রিক্স হচ্ছে ধারণ করে। ম্যাট্রিক্স কি ধারণ করে? আনুষঙ্গিক যা কিছু আছে সবকিছু যে ধারণ করে তাকে বলা হয় ম্যাট্রিক্স। আর এটি শুধু তরুণাস্থিতে কন্ডিন নামক ঈষদচ্ছ স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে, ঈষদচ্ছ স্থিতিস্থাপক ম্যাট্রিক্স, অর্থাৎ কন্ডিন একটা ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হলো ঈষদচ্ছ মানে কি? দেখি ঈষদচ্ছ মানে হচ্ছে কি অস্বচ্ছ, অস্বচ্ছ বা ঘোলাটে, মানে পরিষ্কার না যেটা। তো ঈষদচ্ছ স্থিতিস্থাপক তো বুঝলাম ম্যাট্রিক্স। এই তরুণাস্থি কোষগুলো, তরুণাস্থি মানে কি আমরা পড়ছিলাম কি কন্ড্রিন। তাহলে তরুণাস্থি কোষ কি হবে অনুমান করো? সেটা হবে কন্ড্রোসাইট। তো তরুণাস্থি কোষ মানে হচ্ছে কন্ড্রোসাইট।
আর ইতস্তত মানে কি? ইতস্তত ছড়িয়ে পড়ে। ইতস্তত মানে হচ্ছে ইতস্তত, ইতস্তত মানে সমানভাবে। তো আমরা ওয়ার্ডগুলোর মিনিং বুঝলাম, এখন আমরা লাইনটা পড়ার চেষ্টা করি। যে এই টিস্যুতে কন্ডিন নামক ঈষদোচ্চ স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে তরুণাস্থি কোষগুলো ইতস্তত ছড়িয়ে থাকে। অর্থাৎ তরুণাস্থির মধ্যে যে কন্ড্রোসাইটগুলো আছে, কন্ড্রিনের মধ্যে যে কন্ড্রোসাইটগুলো আছে, ওইগুলা কন্ড্রিন নামক ম্যাট্রিক্সের মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে। এটা আমরা বুঝতে পারলাম। তো তরুণাস্থি শেষ, তোমরা যতটুকু শিখবে। পরবর্তীতে অনেক এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আলাদা একটা অংশ আছে অধ্যায়ের, মানে তরুণাস্থি নিয়ে, কার্টিলেজ নিয়ে, মাংস নিয়ে একটা অংশ আছে। তো ওইগুলো আমরা ধীরে ধীরে করবো, এখন আমরা জাস্ট পরিচিত হয়েছি। তো তরুণাস্থির পরে আমরা একটা কনফিউজিং টপিকের সাথে পরিচিত হবো, যেটা আমি শিখার পরে প্যাচ লাগাই হবে এবং অনেকেই প্যাচ লাগাই হবে। তো একটা ট্রিকের মাধ্যমে আমরা একটা মনে রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে কি বলে অর্থী লিগামেন্ট আর টেন্ডন নিয়ে পড়াশোনা করবো আর কি। প্যাচ লাগাই হচ্ছিলাম, সরি। দেখিলি রেকর্ডিং কি হইতেছে? একবার তো বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হইতেছে, দেখা যায়, ঠিক আছে, কাটলাম না। তো দেখো এখন আমরা পড়বো লিগামেন্ট এবং টেন্ডন। তো লিগামেন্টকে আমি লিখি লিগামেন্ট, আবার লিখি টেন্ডন। তো দেখো এখানে অক্ষর কয়টা? অক্ষর কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে অক্ষর কয়টা? 6টা। অক্ষর 8টা, অক্ষর 6টা। এটা জাস্ট একটা ট্রিক আমি আর কি নিজে বানাইছি মনে রাখার জন্য, যাতে কনফিউজ প্যাচ না লাগে, দুইটার কাজটা একটু প্যাচ লাগে। তো দেখো এখানে কই 8টা, অর্থাৎ কি বেশি, কি বেশি। আর যার বেশি সে কি শক্তিশালী, এই কি কম। কম বলতে আর কি লিগামেন্টের তুলনায় কি অক্ষরের সংখ্যা কম। কম মানে কি কম শক্তিশালী। তো যেহেতু বেশি মানে বেশি শক্তিশালী, কম মানে কম শক্তিশালী। তো লিগামেন্টটা সেই জায়গাতেই ব্যবহার করা হবে যেখানে বেশি শক্তির প্রয়োজন হয়, অথবা বেশি শক্তি দ্বারা কাজ করতে হবে। আর টেন্ডনটা ওই রকম জায়গায় প্রয়োজন হবে যেখানে লিগামেন্টের তুলনায় কম শক্তি লাগবে। তার মানে না যে একবারে কম শক্তি লাগবে আর কি, লিগামেন্টের তুলনায় কম শক্তি খরচ হবে। তো লিগামেন্টটা থাকে অস্থি প্লাস অস্থিতে। অস্থি প্লাস অস্থি মানে কি? দুইটা অস্থির সংযোগস্থলে। আমরা আমাদের দেহটাকে ধরে রাখছে অস্থি, দেহের ভারসাম্য রক্ষা করে অস্থি। তো দেহের এই অস্থির উপর ভর করে আমরা কিন্তু আমি দাঁড়ায় রয়েছি, বুঝছো? তো দেখো এখানে আমি যদি হাতটা মানে উপরে তুলি, তার মানে কি অস্থি, অস্থি প্লাস অস্থি, যে এই যে জয়েন্ট, এই জয়েন্টে মূলত কাজ করে লিগামেন্ট। টেন্ডনটা কোথায় থাকে? টেন্ডনটা থাকে অস্থি প্লাস পেশি। তো দেখো একটা অস্থি আর একটা অস্থিকে জোড়া লাগাইতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়, দুইটা কিন্তু অনেক ভারী ভারী কাজ করে। কিন্তু একটা অস্থি প্লাস পেশিকে জোড়া লাগাইতেও শক্তির প্রয়োজন হয়, তবে সেটা অস্থি প্লাস অস্থির তুলনায় অনেকটাই কম। তার মানে এটা যেহেতু কি অক্ষর সংখ্যা বেশি, শক্তি বেশি, তাই এটা কি দুইটা অস্থিকে জোড়া লাগায়। আর এটার অক্ষর সংখ্যা কম, শক্তি কম, দুইটা কি অস্থি প্লাস মাংস বেশিকে জোড়া লাগায়। তো এটা ছিল মূলত লিগামেন্ট আর টেন্ডনের কাজ। এখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো লিগামেন্ট আর টেন্ডনের। দেখো এগুলো একটু মুছে ফেলি। এটা জাস্ট ট্রিক ছিল, এটা তো পরীক্ষা লিখবা না, জাস্ট তুমি লিখবা যে লিগামেন্টের কাজ কি, দুইটা অস্থিকে জোড়া লাগায়। আর টেন্ডনের কাজ হচ্ছে কি একটা অস্থি আর একটা মাংসপেশিকে জোড়া লাগায়। তো লিগামেন্টটা হচ্ছে মূলত স্থিতিস্থাপক, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন প্রশ্ন হতে পারে কেন এটা স্থিতিস্থাপক আর কেন এটা অস্থিতিস্থাপক? তো দেখো লিগামেন্ট কি থাকে, অনেক বেশি শক্তি প্রয়োজন হয়, দুইটা অস্থির মাঝখানে থাকে। তো অস্থির মধ্যে যদি কোনো অস্থিতিস্থাপক বস্তু থাকতো, অস্থিতিস্থাপক যেটা, সেটা কি অস্থিতিস্থাপক মানে হচ্ছে ভঙ্গুর। কিন্তু যেমন ধর আমাদের হাড্ডিটা কিন্তু অস্থিতিস্থাপক। আমাদের হাড্ডিটা অস্থিতিস্থাপক, হাড্ডি যদি বেশি বাঁকা ভেঙে যাবে। তো আমাদের হাড্ডির যে মাঝখানে এমন মানে জয়েন্টের মধ্যে এমন কিছু লাগবে যেটা কি বাঁকাইলেও ভাঙবে না, নমনীয় থাকতে হবে, অর্থাৎ স্থিতিস্থাপক থাকতে হবে। এই জন্য লিগামেন্টটা স্থিতিস্থাপক। আর লিগামেন্টটা দুইটা
কি অস্থির মাঝখানে থাকে। আর টেন্ডনটা কি অস্থিতিস্থাপক, এটা কি ভঙ্গুর, ভঙ্গুর না অর্থাৎ অস্থিতিস্থাপক আর কি। চল, এটা মানে পেশি আর কি হাড্ডির সংযোগস্থলে থাকে। তো লিগামেন্টটা যদি দেখাই, তো এই দেখো এগুলো এটা হচ্ছে আমার পেশি। আর পেশির যেখানে হাড্ডির সাথে যুক্ত হয়েছে যে এইদিকে, এগুলোর মধ্যে টেন্ডন, এই যে এগুলো দেখতেছো টেন্ডন। আর দুইটা হাড্ডির মাঝে যুক্ত হয়েছে লিগামেন্ট। এটা ছিল মূলত লিগামেন্ট এবং টেন্ডন নিয়ে আলোচনা। আর যদি বলে যে দুইটার বর্ণ কি, দুইটার বর্ণ হচ্ছে তোমার সরি শ্বেত বর্ণ। এই দুইটা লিগামেন্ট এবং টেন্ডন দুইটাই শ্বেত বর্ণ। এখন শ্বেত বর্ণ কিভাবে হইলো? শ্বেত কথাটা আছে শ্বেত বর্ণ কথাটা আছে শ্বেত পাথর থেকে। তো শ্বেত পাথরের যে বর্ণ সেটাই শ্বেত বর্ণ। এখন আমরা তো শ্বেত পাথর দেখছি না, তো আমরা মনে রাখবো সাদা বর্ণ। এভাবেই কিন্তু এই যে শ্বেত রক্তকণিকার বর্ণ কিন্তু সাদা, এটা বুঝো। তো আমরা টেন্ডন পড়লাম, লিগামেন্ট পড়লাম। টেন্ডন লিগামেন্টের পরে আছে অস্থিসন্ধি। এখন টেন্ডন লিগামেন্ট বোঝার পরে অস্থিসন্ধি বোঝাটা একেবারে সহজ। অর্থাৎ দুইটা অস্থি যে স্থানে যুক্ত থাকে তাকে অস্থিসন্ধি বলে। বুঝছো? রেকর্ডিংটা হইতেছে নাকি একটু দেখি। হ্যাঁ, হইতেছে। দেখো, অস্থি শ্রেণী বিভাগ করার আগে আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে যে আমাদের শিশু অবস্থায় আমাদের 300টা হাড্ডি থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থা থাকে 206টা। এখন এটা কেন? শিশু অবস্থায় আমাদের অনেক ছোট ছোট হাড্ডি থাকে। তো যত আমাদের বয়স বাড়ে তত ওই হাড্ডিগুলো পরস্পরের সাথে যুক্ত হইতে থাকে। তো এইভাবে যুক্ত হইতে কি, দুইটা হাড্ডি ছিল পরে যুক্ত হয়ে গেছে, তো দুইটা হাড্ডি যুক্ত একই হয়ে গেছে, একটা হাড্ডি হয়ে গেছে, তার মানে কি হাড্ডির সংখ্যা কমছে। তো এইভাবে 300 থেকে কমতে কমতে 206 পর্যন্ত আসে প্রাপ্তবয়স্ক অবস্থায়। এর বেশি কমে না, এর বেশি যদি কেউ কম থাকে সেটা হচ্ছে অ্যাবনর্মাল থাকে। নর্মাল কেসে 206 পর্যন্ত থাকে। দেখো, আমাদের এই কঙ্কাল অন্তকঙ্কাল যেটাকে বলে, মেইনলি আমরা পড়ছিলাম দুইটা ভাবে বিভক্ত। একটা হচ্ছে অন্তকঙ্কাল না, অন্তকঙ্কালটা দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কথাটার মানে কি দেখো, অক্ষীয় অক্ষীয় ইংরেজি কি? অক্ষ। অক্ষ কথাটা আমরা কোথায় শিখছি? ম্যাথে। অক্ষ মানে কি? এক্সিস মানে অক্ষ, এক্স অক্ষ হইতে পারে, অক্ষ হইতে পারে। তো এখানে অক্ষীয় মানে হচ্ছে লম্ব অক্ষ বরাবর। লম্ব অক্ষ মানে কি? সোজা লম্ব। তো অক্ষীয় ইংরেজি কি হবে? এক্সিয়াল। এক্সিস মানে যেহেতু কি অক্ষ, তো অক্ষীয় কঙ্কালটা হচ্ছে আমাদের যে লম্ব অক্ষ বরাবর। দেহের লম্ব অক্ষ বরাবর কি কি আছে? মাথা আছে। তো মাথাকে বলা হয় কোরটি। তো কোরটি কি আছে? বুক আছে। অক্ষীয় কঙ্কালের মধ্যে মাথা, বুক আর হচ্ছে মেরুদণ্ড, এই তিনটা কি দেহের লম্ব অক্ষ বরাবর। এই তিনটা জিনিস কি কি? এটা হচ্ছে কোরটি। কোরটির ইংরেজি আছে একটা, ধরো কোরটি মানে হচ্ছে স্কাল, যেটাকে বলে স্কাল মানে হচ্ছে কোরটি। এটা হচ্ছে স্কাল। পরে মেরুদণ্ড কি? ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল ভার্টিব্রাল কলাম মানে হচ্ছে মেরুদণ্ড। আর একটা কি বলছি? বক্ষ বক্ষপিঞ্জর। তো বক্ষপিঞ্জর, বক্ষ ইংরেজি থোরাসিক। এই শব্দটা একটু ভালো করে মনে রাখবা, থোরাসিক। এই শব্দটা তোমাদের অনেকবার মানে এই অধ্যায়ে পাবা। পরবর্তীতে থোরাসিক কশেরুকা বা থোরাসিক পরশুকা। তো বক্ষ মানে হচ্ছে থোরাসিক। আর বক্ষ পিঞ্জর মানে কি? পিঞ্জর মানে হচ্ছে খাঁচা ইংরেজি কেজ। তার মানে থোরাসিক কেজ যদি আমি লিখি, তার মানে আমি এখানে লিখতে পারবো কি? বক্ষ পিঞ্জর। বক্ষপিঞ্জরের ইংরেজি হচ্ছে থোরাসিক কেস। তো এই তিনটা মূলত কোরটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অক্ষীয় কঙ্কালের অংশ। এবং এই অক্ষীয় কঙ্কালটা থাকে হচ্ছে 80টা। চল, অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে 80টা। চল দেখো, অক্ষীয় কঙ্কালটা পড়ছি আমরা, লম্ব অক্ষ বরাবর অবস্থিত 80টি, স্কাল, মেরুদণ্ড, থোরাসিক। ঠিক আছে, এইটা শেষ। অক্ষের পরে আসো আমরা উপাঙ্গীয় কঙ্কাল করব। অক্ষীয় বললাম, এখন উপাঙ্গীয়। উপাঙ্গীয় ইংরেজি হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তো
তো অক্ষীয় পড়ছিলাম দেহের লম্ব অক্ষ বরাবর, তো উপাঙ্গীয়টা হবে অক্ষীয় বিপরীত, অর্থাৎ লম্ব অক্ষ ছাড়া যেগুলো আমাদের মানে লম্ব অক্ষ থেকে উপাঙ্গ বের হয়েছে। উপাঙ্গ মানে চিনো তো অতিরিক্ত অঙ্গগুলা, তো আমাদের অতিরিক্ত অঙ্গগুলো কি হাত পা, তো এইগুলো হচ্ছে উপাঙ্গীয়। তো দেখো উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে আছে চারটা জিনিস আছে, হচ্ছে বক্ষ অস্থি চক্র ঊর্ধ্ববাহু। দেখো প্রথম আছে বক্ষ অস্থি চক্র, এটা হচ্ছে ঊর্ধ্ববাহু। এটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র, নিম্নবাহু। উপাঙ্গীয় কঙ্কালে এই চারটা অংশ আছে, বক্ষ অস্থি চক্র, ঊর্ধ্ববাহু, শ্রোণী অস্থি চক্র, নিম্নবাহু। এখন এইগুলো নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা আছে, ওইগুলো ব্যাখ্যা জানতে পারবো। আমি জাস্ট যতটুকু শর্টে বলা যায় ততটুকু শর্টে বলতেছি। বক্ষ অস্থি চক্র মানে কি? বুকের মধ্যে যে অস্থি চক্র আছে, বুকের সাইডে যে অস্থি চক্র, এখানে স্ক্যাপুলা ক্লেভিকল থাকে। এখন স্ক্যাপুলা কি ক্লেভিকল কি এটা একটু পরে আমি বুঝাবো। এইগুলো মূলত বক্ষ অস্থি চক্র। তো বক্ষ অস্থি চক্র একটা ইংরেজি নাম আছে, ইংরেজি নামটা হচ্ছে পেক্টোরিয়াল গার্ডেল। গার্ডেল মানে চক্র, এখানে ইয়া গার্ডেল মানে হচ্ছে চক্র, আর বক্ষ অস্থি চক্র মানে হচ্ছে পেক্টোরিয়াল গার্ডেল। ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু মানে হাত। বায়োলজিতে যেখানে ঊর্ধ্ববাহু পাবা, ঊর্ধ্ব মানে উপরের যে বাহু, ঊর্ধ্ববাহু, উপরের বাহু মানে হাত। নিম্নবাহু, নিম্নবাহু মানে হচ্ছে পা। ঊর্ধ্ববাহু মানে হাত আর নিম্নবাহু মানে হচ্ছে পা। রেকর্ডিং হইতেছে। তো দেখো ঊর্ধ্ববাহু মানে হচ্ছে হাত আর নিম্নবাহু মানে হচ্ছে পা। তো ঊর্ধ্ববাহু মানে কি? হাতের যে অস্থিগুলো, এইগুলো কিসের অংশ? উপাঙ্গীয় কঙ্কালের অংশ। আর শ্রোণী অস্থি চক্র, তো শ্রোণী মানে হচ্ছে কোমর। শ্রোণী মানে কি? শ্রোণী মানে কোমর। অস্থি চক্র মানে হচ্ছে কয়েকটা অস্থি যেগুলো চক্র আকারে মানে একত্রে থাকে, এগুলোকে বলা হয় অস্থি চক্র। তো শ্রোণী অস্থি চক্র কোমর। তো ঊর্ধ্ববাহু অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। তো শ্রোণী অস্থি চক্র একটি ইংরেজি নাম আছে। তো আমরা পড়ছি চক্র মানে কি? গার্ডেল। চক্র মানে হচ্ছে গার্ডেল। তাহলে শ্রোণী অস্থি চক্র, এর নাম হচ্ছে পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল। এখন পেলভিক গার্ডেলের ব্যাখ্যা, এখানে কেন পেলভিক গার্ডেল হলো এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পেলভিস পড়বো আমরা, আর অনেক কিছু করবো, ওয়েট করো। তো নিম্নবাহু মানে নিম্নবাহু মানে হচ্ছে পা। তো পাটা কি? এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। আর আমরা পড়ছিলাম যে অক্ষীয় কঙ্কালে কয়টা থাকে? 8টি, 80টা থাকে। আর এই উপাঙ্গীয় কঙ্কালে থাকে 100 কয়টা? 124টা মতো নাকি 126টা। উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টা। তো মোট কয়টা হলো? 80 প্লাস 126, তার মানে 206। তো এই তো সমগ্র অন্তঃকঙ্কাল আছে, এই দুইটা অংশ ভাগ করা যায়। সেটা হচ্ছে কি? অক্ষীয়, উপাঙ্গীয়। অক্ষীয়ের মধ্যে কি কি থাকে? করটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড। উপাঙ্গীয়ের মধ্যে চারটা জিনিস থাকে, একটা হচ্ছে বক্ষস্থি চক্র, ঊর্ধ্ববাহু মানে হাত, শ্রোণী চক্র মানে কি? মানে কোমরের টুক, আর নিম্নবাহু মানে কি? পা। বুঝছো? এটা ছিল মূলত অস্থি চক্রের প্রকার, মানে অস্থি কঙ্কাল। এইগুলোর ইংরেজি কিছু শব্দ আছে, এগুলোর ব্যাখ্যা তার মতো কিছু নাই, বইয়ের মধ্যে আছে করে নি। মানে এইগুলোর আর কি সাইড দিয়ে দেওয়া আছে। ঊর্ধ্ববাহুর ইংরেজি কি? ঊর্ধ্ববাহু আমি একটু বলে দিই। ঊর্ধ্ববাহু অস্থি হচ্ছে ফর্ক লিম্ব, আর নিম্নবাহু হচ্ছে হিন্ড লিম্ব। ফর্ক মানে হচ্ছে উপরে আর হিন্ড মানে হচ্ছে নিচে। তো দেখো এখন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে যে ছকটা। 275 পৃষ্ঠার যে ছকটা আছে সেটা আমি একটু বুঝাবো। তো এটা আমি ছকটা তুললে ভালো হবে না, বই থেকে পড়লে সবচেয়ে ভালো হবে। চল, তো বই থেকে যদি আমি বুঝাই দেখুনটা কি, তো এটা বেস্ট হবে। তো এটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে চিত্র দেখতে হবে। চিত্রের জন্য পরবর্তীতে পৃষ্ঠাতে দেবে একটা সুন্দর কি এই কঙ্কালের চিত্র দেওয়া আছে। কঙ্কালটা আমরা আমাদেরকে বারে বারে দেখতে হবে, এই অস্থিগুলো কোথায় আছে সেটা বোঝানো। হ্যাঁ, রেকর্ডিং হইতেছে। দেখো বইটা একটু সামনে নাও। দেখো এখানে বলা আছে, আমরা পড়ছি আগে মানব কঙ্কাল দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালে কয়টা থাকে? 80টা অস্থি। আর উপাঙ্গীয় কঙ্কালে থাকে 126টা অস্থি। অক্ষীয় কঙ্কালের মধ্যে একটা জিনিস ছিল, একটা কি ছিল? এটা ছিল করটি, করটি, বক্ষপিঞ্জর, করটি, করটি, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড।
কোরটির মধ্যে হাড্ডি থাকে হচ্ছে 29টা, মেরুদণ্ডের মধ্যে থাকে 26টা, বক্ষপিঞ্জরা থাকে 25টা। এরপরে কোরটি, এখন প্রশ্ন হতে পারে যে কোরটি কোনটা? কোরটি মানে হচ্ছে আমাদের পুরো মুখ সহ মাথার যে অংশটা আছে এটাকে বলা হয় কোরটি। মেরুদণ্ড আমরা চিনি, বক্ষপিঞ্জর কোনটা? বুকের যে পিঞ্জিরাটা আছে, মানে কি বলে থোরাসিক কেস, আমরা এটাকে পড়ছি, এটা হচ্ছে বক্ষপিঞ্জর। তো এটা অক্ষীয় কঙ্কালটা একবারে বুঝে ফেলি, তারপর যাই। দেখো কোরটির প্রকারভেদের মধ্যে প্রকারভেদ না, এটা কিন্তু অংশ, প্রকারভেদ না। তো কোরটি আমরা কি বলছি? মুখমণ্ডলীয় অস্থি প্লাস কি এই যে মাথাটা। তো কোরটির মধ্যে আছে, প্রথমে আছে কোরটিকা। কি? কোরটিকা। কোরটিকা মনে রাখবে, কোরটিকা মানে হচ্ছে মাথার খুলি। খুলির হাড্ডি। তো বলে না যে গুলি করে খুলি উড়া দিব, তার মানে এটা বলা উচিত যে গুলি করে খুলি উড়া দিব না, বলা উচিত যে গুলি করে করটি করে দিব। বুঝছো? তার মানে করটিকা মানে হচ্ছে খুলির যে হাড্ডি আছে সেটা হচ্ছে করটিকা। মুখমণ্ডলীয় অস্থি 14টা থাকে, মুখমণ্ডলের যে অস্থিগুলো 14টা থাকে। তো এইগুলো আমরা একটু পরবর্তীতে একটু পরে পড়বো। করটিকা, করটিকায় থাকে 8টা অস্থি, মুখমণ্ডলে থাকে 14টা অস্থি। এরপরে কর্ণাস্থি হচ্ছে 6টা। এই কর্ণাস্থিগুলো একটু ব্যাখ্যা দিই, বুঝতে পারো। কর্ণাস্থি মানে কি? কর্ণাস্থি মানে হচ্ছে কানের অস্থি। কর্ণাস্থি মূলত 3টা, এটা হচ্ছে মেলিয়াস, এটা জিনকাস, আর এটা হচ্ছে স্টেপিস। এই স্টেপিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ স্টেপিসটা হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, সবচেয়ে তো মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কি? স্টেপিস। তো কর্ণাস্থি 3টা, এগুলো মূলত হচ্ছে মধ্যকর্ণের, মধ্য মধ্যকর্ণের। প্রশ্ন আসতে পারে, এমসিকিউ একটা দেখছিলাম যে আসছে যে এগুলো কি অন্তঃকর্ণের, বহিঃকর্ণের, নাকি কি মধ্যকর্ণের? উত্তর হবে মধ্যকর্ণের, যেটা বইয়ে নাই। তো এটা হচ্ছে কি মেলিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা থাকে মধ্যকর্ণের মধ্যে। এই 3টা থেকে একটা করে থাকে। তো তোমরাই বলো, এক কান্নায় যেহেতু কি একটা করে থাকে, মেলিয়াস ইনকাস স্টেপিস, তো 2 কারে কটা থাকবে? 6টা। বুঝছো? তো দেখো, এই জন্য কর্ণাস্থি থাকে 6টা, আর হাইওয়েড অস্থি থাকে একটা। হাইওয়েড অস্থি কি, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। তো আমরা করটি বুঝলাম। এখন দেখো মেরুদণ্ড কি। তো মেরুদণ্ড মানে কি? মেরুদণ্ড তো চিনলাম সবাই, বুঝাই ফেলি। তো মেরুদণ্ডের যে প্রত্যেকটা অংশ আছে, এই মেরুদণ্ডের প্রত্যেকটা অংশকে বলা হয় ভার্টিব্রা, ভার্টিব্রা বা কশেরুকা। বাংলাতে বলে কশেরুকা, ইংরেজিতে বলে ভার্টিব্রা, ভার্টিব্রা। বাংলাতে বলে কশেরুকা, ইংরেজিতে বলে ভার্টিব্রা। তো মেরুদণ্ডের মধ্যে এই কশেরুকাগুলোর অনেকগুলো থাকে, প্রায় 26টা থাকে। তো এই 26টাকে ভাগ ভাগ করে করে আমরা মেরুদণ্ডের যে অংশগুলো আছে সেগুলোকে বলি। তো প্রথমে আসে, তো প্রথম ভাগটাই হচ্ছে যে কি, সার্ভাইকাল কশেরুকা, সার্ভাইকাল। তো সার্ভাইকাল কশেরুকা দেখিয়ে ফেলি। সার্ভাইকাল কশেরুকা, সার্ভাইকাল কথাটার অর্থ হচ্ছে গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয়। তো গ্রীবা মানে কি? গ্রীবা মানে হচ্ছে ঘাড়। বুঝছো? অর্থাৎ যে এই যে মেরুদণ্ড কিন্তু আমাদের মাথা থেকে শুরু করে, যে ঘাড়ের পর থেকে। তো ঘাড়ের মধ্যে যে কশেরুকা গুলো আছে, অর্থাৎ ঘাড়ের মধ্যে যে মেরুদণ্ডের অংশগুলো আছে সেগুলোকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। বুঝছো? তো সার্ভাইকাল কশেরুকা থাকে মনে হয় 7টা, এখানে শিওর হয়নি। হ্যাঁ ঠিক আছে। তো সার্ভাইকাল কশেরুকা থাকে 7টা। তো সার্ভাইকাল গেল, ঘাড় গেল, ঘাড়ের পরে কি? বুক, বুক আসতেছে। তার মানে আমরা পড়ছিলাম বুক ইংরেজি কি? থোরাসিক। তো এটাকে বলা থোরাসিক কশেরুকা। কি? এগুলো বাংলা নামে ইংরেজি নামে একই ভাবে লেখা হয়। জাস্ট জাস্ট এই কি ভার্টিব্রাল জায়গার মধ্যে কশেরুকা লেখা। তো থোরাসিক কশেরুকা এটা একটু বেশি থাকে, এটা থেকে 12টা। তো কি, তো সার্ভাইকাল কশেরুকা থাকে 7টা, আর থোরাসিক কশেরুকা থাকে 12টা। এরপর আসো লাম্বার। লাম্বার, লাম্বার মানে হচ্ছে কোটিদেশীয়,
কোটি মানে কি? কোটি মানে হচ্ছে পেট, মানে পেটের সাইডে অর্থাৎ পেটের অঞ্চলে মেরুদণ্ডের মধ্যে যে কশেরুকাগুলো থাকে তাকে বলা হয় কি? লাম্বার কশেরুকা। এই লাম্বার কশেরুকা থাকে 5টা। কয়টা? এই যে দেখি 5টা থাকে। এরপরে পেট গেল, তারপরে কোমর। কোমরের মধ্যে 2টা অংশ থাকে, এটা হচ্ছে যে স্যাক্রাম, আর এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে কক্সিস। তো স্যাক্রাম এবং কক্সিস থেকে একটা করে। এখন স্যাক্রাম কি কক্সিস কি সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে আর কি পরবর্তী পেজে যাও। এই যে দেখা আছে স্যাক্রাম আর এটা হচ্ছে কক্সিস। চল এখান থেকে চিত্রগুলো দেখে নিব। তো এখানে কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা জানবো। তো এই মেরুদণ্ডের মধ্যে এগুলা কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা এমনিতেই বুঝতে পারি, চিত্র দেখার প্রয়োজন পড়ে না। এখন দেখো বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে কি? তো বক্ষপিঞ্জর মানে কি? বকের যে পিঞ্জরাটা আছে বুঝে ফেলি তাহলে। রেকর্ডিং কি হইতেছে? রিস্ক হয়ে যায়, একবার বন্ধ হয়ে গেছিল তো 1 ঘন্টা ক্লাস দিছি, পরে দেখি যে রেকর্ডিং হয় না। তো দেখো আমরা পড়তেছি কি পাঁজরের যে হাড্ডি। তো পাঁজরের মানে কি? পাঁজরের মধ্যে পাঁজরের যে হাড্ডিগুলো আছে সেগুলোকে বলা হয় পরশুকা। পরশুকা পরশুকা ইংরেজিতে বলা হয় রিবস, গ্রিক ভাষায় বলা হয় কোস্ট। কোস্ট মানে রিবস, যাই কোস্ট তাই রিবস, তাই পরশুকা, তাই কি পাঁজরের হাড্ডি। এখন তোমাকে যদি কেউ বলে আমার বুকে অনেক কষ্ট, তো সে কিন্তু সত্যি কথা বলতেছে। অর্থাৎ কি? কেন? কারণ কষ্ট মানে কি? কষ্ট মানে হচ্ছে রিবস, রিবস মানে পরশুকা, আর বুকের হাড্ডির নাম কি? কষ্ট, অর্থাৎ পরশুকা। জাস্ট তোমাকে বলতেছে গ্রিক ভাষা। তো যদি কেউ বলে আমার বুকে অনেক কষ্ট, তাকে সান্ত্বনা দিবা, তাকে নিয়ে ট্রল করবা, বুঝছো? তো দেখো পাঁজরের হাড্ডি হচ্ছে পরশুকা। তো আমরা জানি পাঁজরের কয়টা হাড্ডি থাকে? একটা পাঁজরে কয়টা থাকে? 12টা। এক পাঁজরে 12টা। পাঁজর কয়টা আমাদের? 2টা। 12 × 2 = কত? 24। অর্থাৎ বক্ষপিঞ্জরে পরশুকা, পরশুকার সংখ্যা কয়টা? 24টা। অর্থাৎ বক্ষপিঞ্জরে হাড্ডির সংখ্যা কত? মোট বক্ষপিঞ্জরে মোট হাড্ডির সংখ্যা হবে 25টা। কেন হবে এটা বলতেছি। ও তো বুকের যে হাড্ডিগুলো আছে অর্থাৎ পাঁজরের হাড্ডি, রিবস, পরশুকা, কষ্ট, কষ্টকে কষ্ট আছে কয়টা? কষ্ট আছে 24টা। এখন এই 24টা হাড্ডি থেকে এই 24টা হাড্ডি কিন্তু মধ্যে একটা হাড্ডি দ্বারা কি যুক্ত। এই হাড্ডিটিকে বলা হয় স্টার্নাম। স্টার্নাম এটা কিন্তু মূলত তরুণাস্থি নির্মিত। এই স্টার্নাম কয়টা থাকে? তো এটা গেল 24টা, স্টার্নাম হচ্ছে একটা। কয়টা গেল? মোট 25টা। বুঝছো? ঠিক আছে। তো স্টার্নাম যদি কেউ দেখতে যাও তাহলে এই যে দেখো কোথায় গেল, এই যে এটা স্টার্নাম। এই যে এটা হচ্ছে মূলত মানে বুকের যে হাড্ডিটা যুক্ত করছে স্টার্নাম। স্টার্নাম নিয়ে পরবর্তীতে পড়াশোনা আছে, তো চিন্তিত হওয়ার কিছু নেই, এটা তুমি চিন্তা করো। তো দেখো আমরা কোন পর্যন্ত বললাম? স্টার্নাম পর্যন্ত বললাম, অর্থাৎ আমাদের অক্ষীয় কঙ্কাল বোঝা শেষ। এখন আমরা আসি উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালে অংশ বলছিলাম কয়টা? 4টা। একটা হচ্ছে যে কি বক্ষ অস্থিচক্র, ঊর্ধ্ববাহু মানে হাত, বাহু বলা হয়েছে এখানে, শ্রোণীচক্র আর পা। বক্ষ অস্থিচক্রের মধ্যে থাকে 4টা, বাহুর মধ্যে থাকে 60টা, শ্রোণী অস্থিচক্রের মধ্যে থাকে 2টা, আর পায়ের মধ্যে থাকে পা অর্থাৎ কি নিম্নবাহু, বাহুর মধ্যে থাকি 60টা। তো দেখো বক্ষ অস্থিচক্রটা আমি বলছি না, বক্ষ অস্থিচক্র মানে হচ্ছে বুকের পাশে কি একটু চক্র থাকবে বা গোলাকারে যে জয়েন্ট থাকবে, এখানে মূলত বক্ষ অস্থিচক্র থাকে। তো বক্ষ অস্থিচক্রে 2টা হাড্ডি থাকে। এটা হচ্ছে কি স্ক্যাপুলা, আর এটা হচ্ছে ক্লেভিকল। এখন স্ক্যাপুলা কোনটা? তো চিত্র দেখো তোমরা, আমি একটু দেখি। চিত্র হচ্ছে দেখো স্ক্যাপুলা হচ্ছে যে একটু চ্যাপ্টা যে হাড্ডিটা আছে, এই যে স্ক্যাপুলা দেওয়া আছে কাঁধের মধ্যে, যে একটু চ্যাপ্টা কইরা যে হাড্ডিটা আছে সেটাকে বলা হয় স্ক্যাপুলা। আর ক্লেভিকল মানে হচ্ছে যে উপরেরটা, আমাদের এই যে এইখানে দেখো, এইখানে এই যে এইখানে যে হাড্ডিটা থাকে এটাকে বলা হয় ক্লেভিকল। আমাদের অনেকটা ছেলেদের ক্ষেত্রে কলারের মতো হয়ে গেছে, শার্টের কলার যেরকম, তো সেরকম অনেকে একটু উঁচা হয়ে থাকে, তো এটাকে বলা হয় কি ক্লেভিকল। তো যেহেতু আমি বললাম যে কি কলারের মতো একটু উঁচা হয়ে থাকে, তার মানে ক্লেভিকলের অপর নাম হচ্ছে কি কলার বোন। বোন মানে তো হাড়,
কলার বোন। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ক্লেভিকল কি, ক্লেভিকলের অপর নাম হচ্ছে কলার বোন। আর মেয়েদের ক্ষেত্রে ক্লেভিকলের অপর নাম হচ্ছে বিউটি বোন। কারণ এটা মেয়েদের সৌন্দর্য মানে বর্ধন করে। যে মেয়েদের এটা একটু বড়, মানে এই মানে কি বলে ক্লেভিকলটা একটু বড়, তো তাদেরকে বেশি আকর্ষণীয় দেখায়। তো এটা হচ্ছে স্কেপুলা। তো স্কেপুলা কটা থাকে? এই সাইডে একটা কি চারটা হাড্ডি থাকে, এই সাইডে থাকে একটা, এই সাইডে থাকে একটা, কারণ মুখ কেটে গেল। স্কেপুলা থাকে কি দুইটা। তো ক্লেভিকল কটা থাকে? দুইটা। এই সাইডে একটা, এই যে হাড্ডি, এই সাইডে একটা। তো ক্লেভিকল দুইটা, স্কেপুলা দুইটা। তো এটা গেল বক্ষস্থি চক্র। তো বক্ষস্থি চক্রের পরে আমরা পড়বো হাত, ঊর্ধ্ববাহু। বক্ষস্থি চক্র হচ্ছে বাহু। শুধু বাহু বলে কিন্তু হাত বোঝায়, তবে নর্মালি ঊর্ধ্ববাহু কথাটা বলা কি মানে বেটার। আবার একটু চেক করি। তো দেখো, এখন আমরা বলবো ঊর্ধ্ববাহু বা হাত। হাত, হাত বা ঊর্ধ্ববাহু বা বাহু। শুধুমাত্র বাহু বলে কিন্তু আমরা হাত বুঝবো। চলো, তো দেখো হাত শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে, এখান থেকে। তো হাতের মধ্যে এখান থেকে এই কোণে পর্যন্ত যে হাঁটিটা, তাকে বলা হয় হিউমেরাস। হিউমেরাস। এই কোণ থেকে কবজি পর্যন্ত যে হাড্ডিটা আছে, এটা দুইটা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে রেডিয়াস, আর একটা হচ্ছে আলনা। হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই তিনটা আগে বুঝি, পরবর্তীতে ওইগুলো বুঝতেছি। তো দেখো চিত্রটা দেখো, 277 পেজে হিউমেরাস কোনটা? এই দেখো হিউমেরাস লেখা আছে, এই দিয়ে পর্যন্ত এটা হচ্ছে হিউমেরাস। এটা হচ্ছে হিউমেরাস, মানে এখান থেকে কোণে পর্যন্ত হিউমেরাস। তো দেখো এখান থেকে কোণে পর্যন্ত এই পর্যন্ত এটা একটা একটা হিউমেরাস। তো আমার হাত কয়টা? দুইটা। হিউমেরাসের সংখ্যা কত হবে? হিউমেরাস হবে দুইটা। এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে কি? আমি বলছি যে এখানে দুইটা অংশ অবিভক্ত, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। তো দেখো রেডিয়াসটা থাকে বাইরের দিকে, এটা একটু মনে রাখবা, এটা এমসিকিউ তে আসে। আর আলনা থাকে ভিতরের দিকে। এখন এটা তো তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে যে রেডিয়াস বাইরের দিকে, আলনা ভিতরের দিকে। এটা তো একটু পরে আমি ভুলে যাবো। তো দেখো কিভাবে মনে রাখবা। আলনা কি? আলনা তো চিনো সবাই, কাপড় রাখি যে আমরা। তো কাপড় রাখার যে ওই কি বলে আসবাব, তাকেই বলা হয় আলনা। তো আলনা তো তুমি রাস্তার মধ্যে না রাখো না। আলনা কোথায় রাখো? ঘরের ভিতরে। তার মানে কি আলনা কি ঘরের ভিতরে? ঘরের ভিতরে, অর্থাৎ যেহেতু ভিতরে, তার মানে কি আলনা হচ্ছে ভিতরের দিকে, আর রেডিয়াস হচ্ছে বাইরের দিকে। আর দেখো তো আমার হাত কয়টা? হাত আমার দুইটা। এক হাতের মধ্যে একটা আলনা, একটা রেডিয়াস। ভিতরের দিকে আলনা, বাইরের দিকে রেডিয়াস। তার মানে আমার রেডিয়াস এক হাতে একটা, দুই হাতে কয়টা হবে? দুইটা। আলনা এক হাতে একটা, দুই হাতে দুইটা। তো এটা ছিল রেডিয়াস এবং আলনা নিয়ে আলোচনা। তো দেখো তারপরে আরো আছে, দেখাচ্ছি। তো এটা ছিল হিউমেরাস, রেডিয়াস, আলনা। তো সবগুলোই দুইটা করে। কি হবে? দুইটা করে এটা দেখো। তো এটা মুখস্থ করার প্রয়োজন নাই, এটা এমনিতে মনে থাকবে। তুমি ভিজুয়ালাইজ করবা যে এইটাই পর্যন্ত হিউমেরাস, এর থেকে এই পর্যন্ত রেডিয়াস, আলনা। তার মানে অটোমেটিক কি দুইটা করে, কারণ আমাদের হাত দুইটা। তো দেখো এরপর হচ্ছে কার্পাল। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এটা হচ্ছে কার্পাল, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল মানে কি? কার্পাল মানে হচ্ছে কবজির হাড্ডি। কবজির হাড্ডি। মেটা শব্দের অর্থ কি? মধ্য। আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের হাড্ডি। তো কার্পাল হচ্ছে কবজির হাড্ডি, কবজি। ফ্যালাঞ্জেস মানে হচ্ছে কি? আঙ্গুলের হাড্ডি। তো কার্পাল এবং ফ্যালাঞ্জেসের মধ্যবর্তী যে আছে মেটাকার্পাল, তো সেটা কেবল মানে কার্পাল এবং ফ্যালাঞ্জেসের মধ্যবর্তী হাড্ডিগুলোকে বলা হয় কি? মেটাকার্পাল। এখন এই কার্পাল হচ্ছে মূলত 16টা। কার্পাল হচ্ছে 16টা, মনে রাখতে হবে। কার্পাল 16টা।
কার্পাল 16টা। কি হবে 16টা? এক হাতে 8টা করে, দুই হাতে কয়টা? 16টা। তো দেখো কার্পাল, মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে 10টা, এক হাতে 5টা, আরেক হাতে 5টা। মেটাকার্পাল তো কিভাবে 5টা? দেখো এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, অর্থাৎ প্রতি আঙ্গুলের জন্য একটা করে মেটাকার্পাল। তো এক হাতের জন্য কয়টা মেটাকার্পাল? 5টা। আর দুই হাতের জন্য মেটাকার্পাল হচ্ছে 10টা। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আঙ্গুলের হাড্ডি। তো এটা ফ্যালাঞ্জেস মানে 28টা। ফ্যালাঞ্জেস মানে হচ্ছে 28টা। ফ্যালাঞ্জেস 28টা। তো আমি কি বললাম, হাতের মধ্যে কি কি অস্থি আছে সেটা হচ্ছে কি? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তো কার্পাল কয়টা? কার্পাল ছিল কয়টা? কার্পাল কবজির হাড্ডি, কার্পাল ছিল 16টা, মেটাকার্পাল ছিল 10টা, আর ফ্যালাঞ্জেস ছিল 28টা। তো এটা আমরা বললাম যে ঊর্ধ্ববাহু বা হাতের অস্থির যে সংখ্যা আছে, আমরা কত সবটাকে আবার করতেছি। পরবর্তীতে এগুলোর ডিটেলস অনেক ডিটেলসে পড়বো। তারপরে দেখো শ্রোণীচক্র। আমি বলছিলাম শনিচক্র মানে কি? কোমর। শনিচক্র মানে কি? শনিচক্র মানে হচ্ছে কোমর, কোমরের মধ্যে হাড্ডিগুলো। শনিচক্রের মধ্যে দুইটা, মাত্র একটা হাড্ডি, সেটা হচ্ছে ইনোমিনেট বা হিপ বোন। হিপ মানে কি? হিপ মানে কি? কোমর। এটা তোমরা জানো, অন্য কিছু বোঝায় তবে আমরা বায়োলজিক্যালি কোমর বুঝাই আর কি। তো হিপ মানে হচ্ছে কোমর সব। শ্রোণীচক্র মানে হচ্ছে কি? কোমরের যে অস্থিগুলো আছে এগুলোকে বলা হয় শ্রোণীচক্র। আর হিপ মানে হচ্ছে কোমর। এখানে থাকে হিপ বোন। হিপ বোন, এই হিপ বোনটিকে আবার অপর নাম হচ্ছে ইনোমিনেট অস্থি। ইনোমিনেট অস্থি, এটা থাকে দুইটা। তো কিভাবে দুইটা থাকে? দেখো এখানে পরবর্তী পৃষ্ঠা দেখো, হিপ বোন বা ইনোমিনেট অস্থি বাবা। তো আলাদা মিলে দেওয়া নাই, এখানে দেখো ইলিয়াম লেখা আছে। তো ইলিয়ামটাই মূলত আর কি হিপ বোন বা ইনোমিনেট অস্থির মতো, মানে ওই জায়গার মধ্যে আছে। এখানে আলাদা করে যেহেতু দেওয়া নাই, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আর যেহেতু আমি বলতে পারতেছি না, বইও দেওয়া নাই, তো এটা আসবে। তবে এটা মনে রাখতে হবে যে হিপ বোন বা ইনোমিনেট অস্থি থাকে কয়টা? দুইটা। এটা গেল আমাদের শ্রোণীচক্র। এখন আমরা পা করবো। তো যারা যারা হাত বুঝতে পারছো, হাতের যে অংশগুলো, তো তাদের জন্য পা কোনো ব্যাপারই না। রেকর্ডিং চেক। হ্যাঁ, হইতেছে 36 মিনিট। তো দেখো এখন আমরা করবো নিম্নবাহু। নিম্নবাহু মানে কি? পা। নিম্নবাহু মানে পা। পা তো দেখাইতে পারতেছি না, চিত্র দেখে দেখাইতে হবে। তো আমাদের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই হাঁটিটাকে আমরা এই হাঁটি বাংলা ভাষায় কি বলি? ঠ্যাঙ্গের হাড্ডি বলি, অথবা কি বলে রানের হাড্ডি। এই রানের হাড্ডি বা ঠ্যাঙ্গের হাড্ডি, এটাকে বলা হয় ফিমার। তো দেখো এই হাড্ডিটা কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় হাড্ডি। দেহের সর্ববৃহৎ অস্থি, মানে হাড্ডি বলতে আর কি বায়োলজিক্যালি অস্থি বলা হয়, হাড্ডি বলে অস্থি বলা এক কথা। তো ফিমারটা হচ্ছে দেহের সর্ববৃহৎ অস্থি। তো দেখো আমাদের ঠ্যাঙ্গের হাড্ডি বা রানের হাড্ডি, এক ঠ্যাঙ্গের মধ্যে কয়টা? একটা। তো দুই ঠ্যাঙ্গের মধ্যে কয়টা হবে? দুইটা। তার মানে ফিমার হচ্ছে দুইটা। তো ফিমারের পরে আসো প্যাটেলা। প্যাটেলা, প্যাটেলা মানে হচ্ছে হাঁটুর হাঁটুর হাড্ডি, হাঁটুর অস্থি বা হাঁটুর হাড্ডি। হাঁটুর হাড্ডি মানে হচ্ছে প্যাটেলা। তো প্যাটেলা এক হাঁটুতে থাকে একটা, দুই হাঁটুতে থাকে দুইটা। তো প্যাটেলা কয়টা? প্যাটেলা হচ্ছে দুইটা। প্যাটেলা। তারপর আসো টিবিয়া। এটা বুঝছো? ফিমার, ফিমারটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে কারণ সবচেয়ে বড় যেহেতু। আর সবচেয়ে ছোট কোনটা ছিল? স্টেপিস, কর্ণাস্থি, মধ্য কর্ণাস্থি। দেখো এরপরে এরপরে কি করবো? এরপরে হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া এটা হচ্ছে ফিবুলা। টিবিয়া ফিবুলা, টিবিয়াটা একটু, টিবিয়া ফিবুলা। এখন টিবিয়া ফিবুলা কোনটা কোনটা? হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এখানে যে অংশটুকু আছে, এখানে দুইটা হাড্ডি থাকে। আমাদের কোনি থেকে নিয়ে কি পর্যন্ত, এটা কি কি বলে, কবজি পর্যন্ত দুইটা হাড্ডি ছিল, যেরকম কি বলে রেডিয়াস এবং আলনা। এরকম ভাবে হাঁটু থেকে নিয়ে গোড়ালি, পায়ের গোড়ালি পর্যন্ত দুইটা হাড্ডি থাকে। দুইটা হাড্ডির মধ্যে একটাকে বলা হয় টিবিয়া, একটাকে বলা হয় কি বলে। তো টিবিয়াটা একটু মোটা,
আর ভিভিওটা একটু চিকন। চিকন মানে কিন্তু চিকন বলতে কোন চিকন? টিবিয়ার তুলনায় চিকন। নর্মালি তুমি বলে ভি বলে চিকন, সেটা কিন্তু মনে হবে না। টিবিয়ার তুলনা করলে সেটা কি চিকন মনে হবে। তো টিবিয়া এবং ভি বলে তো দেখো চিত্র, টিবিয়াটা ভিতরের দিকে থাকে, ভিতরের দিকে। তো এটা কিভাবে মনে রাখবা? টিবিয়া থেকে কি হয়? টিভি, টিভি আর টিভি। টিভি কি ঘরের মধ্যে রাখো নাকি বাইরে না রাখা? অবশ্যই ঘরের মধ্যে থাকে। তার মানে টিবিটা কোথায় থাকবে? টিভি থাকবে, ভিতরের দিকে থাকবে, ঘরে থাকবে, হঠাৎ ভিতরের দিকে থাকবে। তো টিবিয়া ফিবুলা, তো টিবিয়া থাকে, টিবিয়া ফিবুলা। তারপরে আমি বলছি যে হাঁটু থেকে নিয়ে গোড়ালি পর্যন্ত যে অস্থিটা, সেটা দুইটা ভাগে বিভক্ত। তার মানে আমাদের এক পায়ে টিবিয়া কয়টা? একটা। দুই পায়ে টিবিয়া কয়টা? তবে অবশ্যই দুইটা। এক পায়ে ফিবুলা একটা, দুই পায়ে ফিবুলা দুইটা। সত্য টিবিয়া ফিবুলা দুইটা ফিবুলা। এখন দেখো আমরা হাতের ক্ষেত্রে পড়ছিলাম কি কি? হিউমেরাস, রেডিয়াস, আল্লাহ। আর পায়ের ক্ষেত্রে পড়লাম কি? ফিমার, টিবিয়া, ফিবুলা। তো হাতের ক্ষেত্রে এরপরে পড়ছিলাম কি? হিউমেরাস, রেডিয়াস, আল্লাহ পরে কি পড়ছিলাম? হিউমেরাস, রেডিয়াস, আল্লাহ, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কিন্তু এইখানে জাস্ট এটা পরিবর্তন হবে, এটাকে বলা হবে টার্সাল। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তো ফ্যালাঞ্জেস আঙ্গুল রস্তি, এটা আমরা আগেই বলছি। তো টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তো টার্সাল মানে হচ্ছে গোড়ালি রস্তি, কার্পাল ছিল কিসের রস্তি? কার্পাল ছিল কবজির রস্তি, টার্সাল হচ্ছে গোড়ালির রস্তি। আর মেটা মানে কি? মধ্যে। অর্থাৎ টার্সাল আর ফ্যালাঞ্জেসের মধ্যে যে হাড়টা থাকবে, অর্থাৎ যেটাতে আমরা ফুটবল খেলি আর কি, ফুটবল খেলার ক্ষেত্রে আঙুল আর গোড়ালির মধ্যে যে হাড্ডিগুলা, সেগুলা কি? মেটাটার্সাল। তো মেটাটার্সাল। আর ফ্যালাঞ্জেস মানে কি? আঙুলের হাড্ডি। এখন টার্সাল দেখো, টার্সাল হাড্ডি কয়টা থাকে? টার্সাল আমরা হাতের মধ্যে পড়ছিলাম কার্পাল থেকে 16টা, তবে এখানে টার্সালটা দুইটা কম থাকে, থাকে হচ্ছে 14টা। 14টা। তো 14টা কিন্তু দুই পায়ে, এক পায়ে থাকে 7টা। আর আমরা যা পড়তেছি সব কিন্তু সমগ্র মানব দেহের জন্য। তো একটা পায়ের মধ্যে টার্সাল থাকে 7টা, দুইটা পায়ের মধ্যে টার্সাল করা থাকবে 14টা। মেটা মানে কি? মধ্য। মেটাটার্সাল থাকে টার্সাল এবং ফ্যালাঞ্জেসের মাঝখানে। তো মেটাটার্সাল কটা থাকে? মেটাটার্সাল হাত এবং পায়ের ক্ষেত্রে 10টা করে থাকে। এখন কেন 10টা থাকে? আমরা বলছিলাম হাতের আঙ্গুল কটা, এগুলো ছিল কি? কার্পাল। কার্পাল কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। অর্থাৎ 5টা আঙ্গুলের জন্য 5টা কার্পাল। আর পায়ের ক্ষেত্রেও 5টা আঙ্গুলের জন্য 5টা টার্সাল। আর ফ্যালাঞ্জেস কয়টা? পায়ের আঙ্গুল কয়টা? ফ্যালাঞ্জেস কয়টা? ফ্যালাঞ্জেস হাতের ক্ষেত্রে ফ্যালাঞ্জেস ছিল 28টা। তো পায়ের ক্ষেত্রে যেহেতু আঙ্গুল সেম, আঙ্গুল সংখ্যা সেম, তার মানে পায়ের ক্ষেত্রে ফ্যালাঞ্জেস কয়টা হবে? 28টা। এই 28টা কিন্তু দুইটা পায়ের জন্য। একটা পায়ে কত হবে? 14টা। চল, এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে আঙ্গুলের অস্থি কতটি? তুমি নিঃসন্দেহে উত্তর দিবা 28টি। কারণ কি? কারণ হাতের ক্ষেত্রে অর্থাৎ ঊর্ধ্ববাহুর ক্ষেত্রে আঙ্গুলের অস্থি ছিল 28টি, ফ্যালাঞ্জেস। পায়ের ক্ষেত্রে ফ্যালাঞ্জেস কয়টি? 28টি। অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে যে আঙ্গুলের অস্থি কয়টি, তার মানে 28টি। এই 28টি কিন্তু দুইটা পাওয়ার জন্য। আর তোমাকে যদি প্রশ্ন করে যে একটি পায়ে আঙ্গুলের অস্থি কতটি, আঙ্গুলের অস্থি অর্থাৎ কি? ফ্যালাঞ্জেস। একটি পায়ে ফ্যালাঞ্জেস কিন্তু কি? 14টি। আশা করি বুঝতে পারছো টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এখন আমি চিত্র দেখে দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে ফিমার। এটা কি? এটা হচ্ছে ফিমার। এই যে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর দিয়ে হাড্ডি যাকে বলা হয় প্যাটেলা। এই যে হাঁটুর হাড্ডি প্যাটেলা। টিবিয়া, ফিবুলা। টিবি ভিতরের দিকে, ঘরের মধ্যে টিবি দেখো, টিবিয়া। ফিবুলা কি? বাইরের দিকে। টিবিয়া একটু মোটা, টিবিটা একটু বড় থাকে। তো দেখো, আর কি? যে টার্সাল মানে কি? গোড়ালি, পায়ের গোড়ালি। মেটাটার্সাল হচ্ছে ফ্যালাঞ্জেস আর টার্সালের মধ্যে। আর ফ্যালাঞ্জেস মানে কি? পায়ের যে আঙ্গুলের অস্থিগুলো আছে সেগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। তো এই চিত্রটা আমরা অনেকটা পড়বো। তো এই অধ্যায়ের ক্ষেত্রে একটা কাজ করবো আলাদা করে। থিওরিতে পড়তেছো, তো থিওরি পড়া শেষ হলে নিজে নিজে শুধুমাত্র চিত্রগুলো একবার পড়বো। আমরা তো কি করি? রিডিং পড়ি, চিত্র একসাথে পড়ি। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে চিত্রগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি বুঝতে পারো না। বুঝছো? তো দেখো, আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র একটা ছক পড়লাম, তবে এই একটা ছক পড়াতে আমাদের অনেকটা বেসিক ডেভেলপ হইল। এরপরে আরেকটা ছক আছে, এটা কিন্তু অনেকে দেখে না বলতে পারে এত বড় ছক, কিন্তু এটা কিন্তু মুখস্থ করতেই হবে। এটা এই অধ্যায়ের প্রাণ কেন্দ্র। কিন্তু আমি বলবো এখন স্কিপ করো, এখন মুখস্থ করার দরকার নেই। কারণ এখানে তুমি যদি ধরো, তুমি এখানে বলা আছে ফ্রন্টাল একটি, এখন ফ্রন্টাল কি তুমি এটাই চিনো না। তুমি আগে যখন মুখস্থ করতে যাবা তখন কিন্তু তুমি মানে ভিজুয়ালাইজ করতে পারবে না।
কিন্তু তুমি যখন শুনবা যে ফ্রন্টাল মানে কপালের অস্থি, কপাল কয়টা, একটা, তার মানে কি একটা, এভাবে ভিজুয়ালাইজ করলে সবগুলো মনে থাকবে এবং এটা একবার ইজি, খুবই ইজি মনে রাখা। তবে আগে যদি কেউ মনে রাখতে চাও, প্রথমেই মানে কোনটা কোন জায়গায় আছে সেটা না যাই নাই, তখন তোমার জন্য অনেক কঠিন হবে। তো আপাতত আমরা এটা একটু স্কিপ করব, এটা আমরা পরবর্তীতে পড়বো। আপাতত পরবর্তীতে যে টপিকগুলো আছে সেগুলো এটা আমরা স্কিপ করবো। দেখো তো ছক পড়তে গিয়ে কিন্তু এটা লাগছে। এইভাবে অন্যান্য টপিক পড়তে গিয়েও এই চিত্রটা লাগবে, এই ছকটা লাগবে, তো এগুলা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে করতে কোনটা কোন জায়গায় আছে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে প্যারা করার কিছু নেই। এই দুইটা পেজটা আপাতত আমরা মানে পেন্ডিং রাখলাম। পরবর্তীতে যখন আমরা এই যে দেখো আরো অনেকগুলা করবো, এই টপিকগুলো পড়ার পরে একটা ক্লিয়ার ক্লিয়ার আইডিয়া হবে, তখন আমরা যাবো মুখস্থ দিই। প্রথমে এইগুলো মুখস্থ করা যাবে না, করতে গেলে ঝামেলা পড়তে হবে। আরেকবার চেক দিয়ে রেকর্ডিং হইতেছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হইতেছে ভালোই। দেখো আমরা ওই সবটা করা শেষ করলাম। এখন আমরা অক্ষীয় কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করবো। অক্ষীয় কঙ্কাল তন্ত্র মানে কি বলছিলাম, যে লম্ব অক্ষ বরাবর থাকে। তো লম্ব অক্ষ বরাবর যে অক্ষীয় কঙ্কাল তন্ত্র থাকে, সেই অক্ষীয় কঙ্কাল তন্ত্র আমাদের যে নাজুক অঙ্গগুলো আছে দেহের, নাজুক অঙ্গগুলো মানে কি, নমনীয় মানে অতি সংবেদনশীল অঙ্গগুলো রক্ষা করে। যেমন ধরো অক্ষীয় কঙ্কালের মধ্যে কি ছিল, করোটি ছিল, করোটি মানে কি মাথা, তারপর কি ছিল, বক্ষপিঞ্জর ছিল। তো করোটি, বক্ষপিঞ্জর ছিল, মেরুদণ্ড ছিল। তো করোটি মানে কি মাথা, মাথার ভিতর থাকে কি মস্তিষ্ক, এটা অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। বক্ষপিঞ্জর, বুকের খাঁচার মধ্যে কি থাকে, হাড়, প্রাণকেন্দ্র থাকে, ফুসফুস, এগুলো কিন্তু অত্যন্ত কি সংবেদনশীল অঙ্গ। আবার আমাদের মেরুদণ্ডের ভিতরে কিন্তু সুষুম্বা কাণ্ড থাকে। সুষুম্বা কাণ্ড অনেকে নাও চিনতে পারো, তবে এর ইংরেজি নামটা অবশ্যই শুনছো, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো মেরুদণ্ডের ভিতরে থাকে স্পাইনাল কর্ড। তো অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের যে অক্ষীয় কঙ্কালতন্ত্র আছে, সেটা আমাদের দেহের যে নাজুক অঙ্গ সমূহ, নাজুক যে অর্থাৎ অতি সংবেদনশীল যে অঙ্গসমূহ, সেগুলোকে কি করে, রক্ষা করে, আবৃতটাকে। বুঝছো? তো দেখো, তো অক্ষীয় কঙ্কালতন্ত্রের প্রথম অংশ কি, করোটি। এখন আমরা করোটি নিয়ে আলোচনা করবো। তো করোটি আমি বলছিলাম কি, করোটি হচ্ছে মুখ, মুখ প্লাস মাথা, মুখের যে অস্থি আছে, মুখের অস্থি প্লাস মাথার অস্থি, এই দুইটা মিলে কিন্তু করোটির অস্থি। কিন্তু করোটির মধ্যে আমরা আবার কয়েকটা ভাগ করছিলাম। এর মধ্যে প্রথম ভাগটা ছিল কি, করোটিকা। তো করোটিকা আমরা কি বলছিলাম, যে খুলির অস্থি। তো খুলির অস্থি মানে কি, যে কি গুলি করে খুলি করে দিব না বলে আমরা কি বলবো এখন থেকে, গুলি করে করোটি করে দিব। তার মানে করোটিকা মানে হচ্ছে খুলির অস্থি। তো দেখো করোটি, খুলির অস্থি গুলা তো একটা অস্থি না কিন্তু, যারা যারা লাশ কাটা দেখছো তারা বুঝতে পারবো, এটা কিন্তু একটা অস্থি না, অনেকগুলো অস্থি। তো এই অস্থিগুলো কিভাবে যুক্ত থাকে, এই অস্থিগুলো যুক্ত থাকে একটা সন্ধির মাধ্যমে। এই সন্ধিকে বলা হয় সূচা সন্ধি। এই সূচা সন্ধি, একটা সূচা সন্ধি গুলো এরকম থাকে। ধরো একটা এটা একটা অংশ, আর এরকম থাকে আর কি। এখানে আরেকটা অংশ যুক্ত হয়, এটা একটা অংশ, এটা একটা 2 নম্বর অংশ। তো মধ্যবর্তী এই যে এরকম মানে মনে হবে যে ভাঙা ভাঙা বা ফাটল ফাটল এরকম অংশযুক্ত যে সন্ধি, সেটাকে বলা হয় সূচার সন্ধি। আর এই সূচার সন্ধির মাধ্যমে আমার যে মাথা অর্থাৎ করোটিকার যে অংশসমূহ, এগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। দেখো সূচার সন্ধি বললাম, এখন আমরা দেখবো করোটিকার অংশগুলো কিরকম। দেখো একটু নিচের দিকে আসো, দেখো নীল কালিতে লেখা আছে, এগুলো আমরা পড়বো। চিত্রটা লাগবে, চিত্রটা প্রথমেই পড়বো না, আগে লেখা পড়বো, বুঝবো, তারপর চিত্রটা থেকে মানে বেসিকটা নেওয়ার চেষ্টা করবো। তো দেখো প্রথম আছে ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল মানে কি, তো অবশ্যই তোমরা চিত্রটা দেখো। ফ্রন্ট মানে কি, ফ্রন্ট মানে কি সামনে বা সামনের সারি। আমরা যখন করোনা পরিস্থিতিতে পড়ছিলাম তখন আমাদের কিন্তু কি ফ্রন্ট লাইন বলা হইতো কাদেরকে, ফ্রন্ট লাইন ডিফেন্স, স্বাস্থ্যকর্মীদেরকে। আর্মিতে যারা কাজ করে তাদেরকে, তাদের মধ্যে একদল থাকে ফ্রন্ট লাইন, অর্থাৎ কোনো যুদ্ধ হয়ে গেলে তারা কি সামনে থাকবে, ফ্রন্ট। তো ফ্রন্ট মানে আমরা বুঝতে পারলাম সামনে। তো ফ্রন্টাল অস্থি মানে কি, সামনে অস্থি থাকবে। সামনে মানে কি, কপাল কয়টা, একটা। কপালের অস্থিকে বলা হয় ফ্রন্টাল অস্থি। তো ফ্রন্টাল মানে কি, ফ্রন্টাল মানে হচ্ছে কপালের অস্থি। কপালের অস্থি কয়টা, কপালের অস্থি একটা, ফ্রন্টাল অস্থি একটা। সংখ্যার কথা মনে রাখতে হবে, কিছু করার নেই, তবে এগুলো ভিজুয়ালাইজ করে করলে ইজি। তো ফ্রন্টাল গেল কয়টা, ফ্রন্টাল গেলে একটা। তো দেখো চিত্রগুলো দেখো, এই দেখো চিত্রের মধ্যে দেওয়া আছে ফ্রন্টাল হলুদ কালার দিয়া সামনের দিকে, ফ্রন্টাল কয়টা,
একটা। খুলির সম্মুখে কপাল গঠন করে আসতে, অর্থাৎ কপালের অস্থিকে বলে ফ্রন্টাল অস্থি। এখন দেখো প্যারাইটাল। প্যারাইটাল কি? প্যারাইটাল অস্থি হচ্ছে এই যে এই সাইডে থাকে, একটু উঁচা দেখো, একটু কি উঁচা এদিকে, এটা হচ্ছে প্যারাইটাল অস্থি। এখানে দেখো চিত্র দেওয়া, এই সবুজ কালার দেওয়া মার্ক করা আছে চিত্রের মধ্যে। আমি যদি দেখাই, সবুজ কালার দিয়ে মার্ক করা আছে, এটা হচ্ছে কি? প্যারাইটাল অস্থি। এটা ছিল প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থি এই সাইডে একটু একটা উঁচা আমাদের মাথার মধ্যে, এই সাইডে আরেকটা উঁচা, তার মানে দুইটা উঁচা। দুইটা উঁচা মানে দুইটা প্যারাইটাল অস্থি। তার মানে এক সাইডে একটা প্যারাইটাল অস্থি, আর এক সাইডে একটা প্যারাইটাল অস্থি। তো মোট প্যারাইটাল অস্থি কয়টা? দুইটা। দেখছো, ফ্রন্টাল গেল, প্যারাইটাল গেল। ওই যে লেখা আছে দুইটি ফ্রন্টাল অস্থির পশ্চাতে, অর্থাৎ ফ্রন্টালের পিছনেই থাকে অবস্থিত খুলির দুপাশে, এই যে এক পাশে, এই যে এক পাশে একটি করে অবস্থিত। এখন হচ্ছে টেম্পোরাল। ফ্রন্টাল বললাম, আচ্ছা টেম্পোরাল আগে আমি আরেকটা পরে, সেটা হচ্ছে অক্সিপিটাল। আমরা বললাম ফ্রন্টাল, প্যারাইটাল, দুইটা করে। এখন আমরা বলবো পিছনেরটা। তো পিছনের যে অস্থিটা আছে সেটাকে বলা হয় অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। এখন আমরা করবো টেম্পোরাল। টেম্পোরাল কি? টেম্পোরাল চিপের সাইডে, যে এইগুলো কানের একটু পরে এই সাইডের অংশ, এই সাইডে একটা টেম্পোরাল অস্থি, আর এই সাইডে আরেকটা টেম্পোরাল অস্থি। তার মানে টেম্পোরাল অস্থি কয়টা? টেম্পোরাল অস্থি হচ্ছে দুইটা, এক সাইডে একটা, এক সাইডে। লেখলাম না, কারণ বই আছে, সুন্দর করে আছে। দেখো টেম্পোরাল অস্থি। এরপরে হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল আমরা পড়ছি। এই অক্সিপিটাল নিচে একটা গহ্বর থাকে, সেটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কি? ফোরামেন ম্যাগনাম, গহ্বর তো বুঝো, গহ্বর মানে কি? গর্ত। তার মানে অক্সিপিটাল যেহেতু পিছনে থাকে একেবারে, ওটার পিছনে একটা গর্ত থাকে, তার মানে ওই গর্তের মধ্যে কিছু একটা থাকে। ওই গর্ত দিয়া সুষুম বা কাণ্ড বা স্পাইনাল কর্ড যায়। এই জন্য বলা হয় যে অক্সিপিটাল অস্থির মানে নিচে বা কি একটু পরে কি ফোরামেন ম্যাগনাম নামে একটা গহ্বর থাকে। ওই গহ্বরের মধ্যে দিয়ে কি স্পাইনাল কর্ড যায়। বুঝতে পারছো? স্পাইনাল কর্ড যুক্ত থাকে আর কি, যাই বলতে যুক্ত থাকে এক কথায়। আমরা এখন এখন লাস্ট দুইটা বাকি আছে, সেটা হচ্ছে স্ফেনয়েড আর এথময়েড। তো বইয়ের মধ্যে আগে স্ফেনয়েড দিচ্ছে, পরে এথময়েড দিচ্ছে, বাট আমি তোমাকে আগে বলবো যে আগে এথময়েড পড়বা। কি? আগে এথময়েড, পরে পড়বা স্ফেনয়েড। মানে সিকোয়েন্সটা একটু স্ফেনয়েড, সিকোয়েন্সটা ব্যবহার করবো, মানে মুখস্থ করার সময় আগে স্ফেনয়েড, পরে আগে এথময়েড, পরে স্ফেনয়েড। কারণ কি? কারণ দেখো চিত্রের মধ্যে দেখতে পারবা স্ফেনয়েডের আগে থাকে এথময়েড। তো দেখো এই যে এথময়েড অস্থিকে মার্ক করেছি একটু, ওই যে কপালের সামনে তো একটু দেখা যায় না, সাইড থেকে মার্ক করা আছে। এথময়েড অস্থি এই সাইড একটা, এই সাইড একটা, কয়টা থাকে? সরি, এথময়েড অস্থি একটাই থাকে আর কি, একটু বড় করে পুরাটা মাথা জুড়ে ভিতরের দিকে একটা থাকে এথময়েড। এথময়েডের পরেই থেকে থাকে স্ফেনয়েড অস্থি থাকে একটা থাকে। বুঝছো? এইগুলা একটু পড়বা। শেষ। করোটিকার কাজ। তুমি বলো খুলির কাজ কি? খুলি কি করে? মাথাকে মস্তিষ্ককে আবৃত করে রাখে আর কি। দেখুন আমরা করোটিকা বা মাথার খুলির যে অস্থিগুলো পড়ছি, এই চিত্রগুলো একটু ভালো করে দেখবা, চিত্রের মধ্যে নামগুলো দেখবা। তো এই চিত্র যদি তোমার না পোষায়, আরেকটা চিত্র আছে সুন্দর, ধরো একটু খুঁজে বের করি কত পৃষ্ঠা। প্র্যাকটিক্যাল অংশের মধ্যে আছে আর কি। এই অধ্যায়ের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অংশগুলো সমান গুরুত্ব করতে হবে। এই দেখো 290 পৃষ্ঠার মধ্যে মানুষের করোটের মধ্যে আরো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে যে কেউ ইচ্ছা করলে পড়তে পারে।